প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে তোমাদের মডিউল 3 এর ফিজিক্স ক্লাস শুরু। তো মডিউল 3 তে যারা এনরোল তাদেরকে গতকালকে জিজ্ঞেস করেছিলাম যে কোনটা দিয়ে শুরু করলে ভালো হয়। আমরা আইডিয়াল গ্যাস দিয়ে শুরু করব নাকি থার্মোডাইনামিক্স দিয়ে শুরু করব। তো মোটামুটি খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে পড়লে দেখা যাচ্ছে যে আইডিয়াল গ্যাস হচ্ছে বিজয়ী। তো আমরা আইডিয়াল গ্যাস দিয়ে শুরু করব। তবে যাদের থার্মোডাইনামিক্স আছে বা পরীক্ষায় লাগবে থার্মোডাইনামিক্স, তাদের জন্য হচ্ছে একটা কাজ করেছি আমরা, সেটা হচ্ছে যে তোমাদের আগে HSC 24 এর জন্য থার্মোডাইনামিক্স এর যে ক্লাস নিয়েছিলাম, হ্যাঁ, মানে ছয়টার মতো ক্লাস আছে, বেশ ইলাবোরেট এক্সটেন্সিভ লেকচার। ওইটুকু তোমরা মডিউল 3 তে যারা এনরোলড আছো তারা তোমাদের পাস্ট ক্লাসে গেলে পেয়ে যাবা। সো গ্রুপে আমার পোস্টটা দেখে নিও। পাস্ট ক্লাসে গেলে একদম নিচের দিকে, মানে একদম শুরুর দিকের ক্লাস হিসাবে এটা অলরেডি রেকর্ডের আকারে দেওয়া আছে। সো এরপরে আমরা একদম সুন্দর মতো তো নিবই, মানে হচ্ছে থার্মোডাইনামিক্স আমরা তো আবার শুরু থেকে নিবই। বাট যাদের আগে আগে দরকার তাদের হেল্প হবে, এই জন্য হচ্ছে ওইটুকু ওপেন করে দেওয়া। সো ওইটুকু তোমরা দেখে নিতে পারবা। আর আইডিয়াল গ্যাস শেষ করে পরে তো আমরা থার্মোডাইনামিক্স আবার একদম শুরু থেকে নিবই। সো কারো কোনো সমস্যা নাই। যার আইডিয়াল গ্যাস আগে লাগবে সে এটা করে ফেলো, আর যার থার্মোডাইনামিক্স আগে লাগবে সে হচ্ছে ওইটা দেখে ফেলতে পারো। সো তাহলে আর কোনো সমস্যা হবে না। ওকে। আর আবির জিজ্ঞেস করেছে যে কোথায় পোল হয়েছিল। গ্রুপে 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 একটু নজর রাখবা সবাই। ওকে। ভাইয়া, সাউন্ডটা একটু পজ হবে। আচ্ছা। আর শাহরিয়ার বলেছো যে চ্যাপ্টার 8ও লাগতো। চ্যাপ্টার বলছো যে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10। এটা নিয়ে আমরা কাজ শুরু করব। শুরু করার আগে জাস্ট একটা ছোট্ট জিনিস বলে দেই। সেটা হচ্ছে মডিউল 3 এর যেহেতু এখন ক্লাস হচ্ছে, শুরুর কয়েকটা ক্লাস তো ফ্রি হয়, তোমরা জানোই। ওয়েব অ্যাপের পাশাপাশি ফেসবুকেও এটা লাইভ হয়। সো ফেসবুকে যাতে হচ্ছে এটা তোমরা শেয়ার করতে পারো, এই জন্য আমরা হচ্ছে একটা উৎসাহ পুরস্কার হিসেবে একটা জিনিস রেখেছি। সেটা হচ্ছে যে এই উৎকর্ষের যে ব্যাকপ্যাক, সেই ব্যাকপ্যাক। আর এই ব্যাকপ্যাকের ভিতরে থাকে হচ্ছে একটা উৎকর্ষের টি শার্ট, এই যে এরকম একটা টি শার্ট, প্লাস একটা ডেইলি প্ল্যানার, ডায়েরির মতো অনেকটা, বাট আরেকটু বাড়তি সুবিধা আছে এর মধ্যে। সো এই ডেইলি প্ল্যানার, আর এর পাশাপাশি হচ্ছে উৎকর্ষের একটা মগ। সো এর ভিতরে সিরামিকের একটা মগ আছে, তো আমি খুললাম না, আশা করি বুঝতে পারছো।
সো এই জিনিসগুলো হচ্ছে তোমরা পুরস্কার হিসাবে পাবে। তো এটা কারা পাবে, পুরস্কারটা দাবি করতে পারবে কারা? যারা হচ্ছে ফেসবুকে এখন এই লাইভ ক্লাসটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার এবং সর্বোচ্চ সংখ্যক বন্ধুদেরকে কমেন্টে মেনশন দিবে তারা, প্লাস এর মাঝে আবার র্যান্ডমলি আরো একজনকে পুরস্কার দেওয়া হবে, সেটা হচ্ছে শেয়ার এবং বন্ধুদেরকে মেনশন দেওয়ার জন্য। তাহলে একজনকে র্যান্ডমলি, আরেকজনকে হচ্ছে সর্বোচ্চ শেয়ার এবং বন্ধুদেরকে মেনশন দেওয়ার জন্য। সো এটা তোমরা ঝটপট করে ফেলো, করে হচ্ছে আমাকে ফেসবুকে কমেন্টে লিখেও দিতে পারো যে তুমি অলরেডি শেয়ার করে ফেলেছো। সো আমি আজকে ওয়েব অ্যাপের কমেন্ট গুলো দেখবো, টিচার্স ইনবক্স যেটা, পাশাপাশি আমাদের যে ফেসবুকে লাইভ হচ্ছে সেই লাইভের কমেন্টটাও আমরা দেখবো, যাতে তোমাদের সাথে ইন্টারেক্ট করতে পারি এন্ড এই ক্লাসটা আমরা সুন্দর মতো নিতে পারি। আরেকটা ব্যাপার, এখন যেহেতু হচ্ছে রোজার সময় ক্লাসের ডিউরেশন শর্ট, সো ব্রেক মাঝখানে তোমাদের লাগলে তোমরা আমাকে বলবা যে হ্যাঁ এখন ব্রেক দিতে হবে, আর যদি না লাগে তাহলে ক্লাস কন্টিনিউ করব। ওকে। আর এই প্রাইজ গুলা কবে দিবে এটা জানতে চাচ্ছিলে? এটা হচ্ছে গ্রুপে প্রাইজের জন্য আলাদা পোস্ট অ্যানাউন্সমেন্ট আসবে। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে গ্যাস এবং বাষ্প। তাহলে গ্যাস আর বাষ্পের আলোচনায় প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার নামে একটা জিনিস আছে। ক্রিটিক্যাল সো ক্রিটিক্যাল টেম্পারেচার জিনিসটা কি? ক্রিটিক্যাল টেম্পারেচার বা বাংলায় এটাকে বলা হচ্ছে ক্রান্তি তাপমাত্রা। তো এই যে ক্রিটিক্যাল টেম্পারেচার, আমি যে কোনো একটা এক্সাম্পল দেই, ধরো অক্সিজেন। অক্সিজেনের ক্রিটিক্যাল টেম্পারেচার কত আমি একটু দেখে নিই। অক্সিজেনের ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে -118.6। সো এক্সাম্পল হিসেবে দিলাম অক্সিজেন -118.6 ডিগ্রি সেলসিয়াস। এই ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে থাকলে তাকে আমরা বলি গ্যাস, আর ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে থাকলে তাকে আমরা বলি ভেপার। সো গ্যাস আর ভেপার, সরি, তো গ্যাস আর ভেপার এর মধ্যে পার্থক্যটা কোথায়? গ্যাসকে শুধু চাপ প্রয়োগে তরলে পরিণত করা যায় না। শুধু চাপ প্রয়োগে তরল করা যায় না। আর বাষ্পকে শুধু চাপ প্রয়োগে তরল করা যায়। শুধু চাপ প্রয়োগে তরল করা যায়। যেমন এটার বাস্তব উদাহরণ কোথায় আমি তোমাকে বলি। হসপিটালে বিভিন্ন রকম অক্সিজেন সিলিন্ডার ইউজ করা হয় না? বিভিন্ন রকম ক্রিটিক্যাল রোগী থাকে, ওই জন্য ক্রিটিক্যাল টেম্পারেচার না কিন্তু। সো বিভিন্ন রকম রোগী থাকে যাদের হচ্ছে অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন সাপ্লাই দেয়া লাগে। সো সে নিজে নিজে পুরোপুরি শ্বাস নিতে পারে না, বা নিলেও যতটুকু ভলিউমে নিঃশ্বাস নেয় অতটুকু ভলিউমে তার অক্সিজেনের চাহিদা পূরণ হয় না। তখন আমরা কি দেখি যে একটা অক্সিজেন মাস্ক লাগিয়ে তাকে হচ্ছে সিলিন্ডার থেকে হচ্ছে অক্সিজেন সাপ্লাই দেয়া হয়, তাই না? তো এই অক্সিজেনটা আসে কোত্থেকে? এটা কি কেউ বানায়? না, এই অক্সিজেনটা কিন্তু বানায় না। এই অক্সিজেনটা হচ্ছে বাতাস থেকে সংগ্রহ করা হয়। তো আমাদের বাতাসে যদি আমরা রাফলি ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে এখানে প্রায় 5 ভাগের 1 ভাগের মতো কি আছে? অক্সিজেন। তো সেই অক্সিজেনটা সিলিন্ডারে ভরলাম কিভাবে? বিভিন্ন কোম্পানি আছে যারা এই কাজটা করে। ওরা কি করে জানো? প্রথমে বাতাসটাকে ঠান্ডা করে। কেন ঠান্ডা করে? ঠান্ডা করলে ওই যে অক্সিজেনের যে ক্রিটিক্যাল টেম্পারেচার -118.6, এই টেম্পারেচারের নিচে চলে যায়। নিচে চলে গেলে তখন প্রেসারাইজ করে এটাকে লিকুইড বানায় ফেলা যায়। তাহলে সেই লিকুইড বানায় ফেললে তখন সেখান থেকে ওই সিলিন্ডারে দেওয়া যায়, অনেক কিছু করা যায়, নানান রকম কাজকর্ম এখান থেকে করা পসিবল। সো এই কাজটা করার সময় শুধু যে অক্সিজেনকেই তরলে পরিণত করা যায় তা কিন্তু না, ইভেন নাইট্রোজেনকেও তরলে পরিণত করা যায়। এবং লিকুইড নাইট্রোজেনের কিন্তু বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন আছে। এই অক্সিজেনের যেরকম হসপিটালে বা হচ্ছে মেডিসিনে ইউজ আছে অনেক রকম, ঠিক তেমনি লিকুইড নাইট্রোজেনের কিন্তু অনেক রকম ইউজ আছে। সো ইন্ডাস্ট্রিতে ওয়াইড স্প্রেড ইউজ তো হয়ই লিকুইড নাইট্রোজেনের। ইভেন ক্রায়ো সার্জারি নামে একটা জিনিস আছে, এটাও তোমরা অনেকে জানো, আইসিটি তে পড়েছো। সেই ক্রায়ো সার্জারিতে কিন্তু এই জিনিসটা ইউজ হয়। তাহলে গ্যাস আর বাষ্প এই জিনিসটা আমরা বুঝলাম কিনা? ওকে। এই যে প্লাবন বলেছো যে CO2 এর ক্ষেত্রে 31.25, রাইট? ওকে।
আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের কমেন্ট গুলো একটু দেখে নিলাম। তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? সো এই পর্যন্ত কোনো সমস্যা নাই তো, তাই না? এই পর্যন্ত যা বললাম তাতে তো কোনো সমস্যা নেই, জাস্ট শুরু করলাম। আর যাদের যাদের কোনো প্রশ্ন থাকবে তোমরা এখানে দিতে পারো, অসুবিধা নেই। তাহলে আমরা গ্যাস এবং বাষ্প নিয়ে একটা প্রাথমিক আলোচনা করলাম। এইবারে আসি প্রয়োজনীয় রাশি সমূহ। আমরা এখানে কি কি জিনিস নিয়ে আলোচনা করব একটু খেয়াল করি। আমরা আলোচনা করব হচ্ছে মেইনলি গ্যাস নিয়ে। তো গ্যাসের আয়তন, আয়তন বা ভি, এটা নিয়ে আলোচনা করব। চাপ বা প্রেসার, এটা নিয়ে আলোচনা করব। তাপমাত্রা, তাপমাত্রা বা টেম্পারেচার, এটা নিয়ে আলোচনা করব। আর এর সাথে আরেকটা জিনিস আমাদের অ্যাড হবে, সেটা হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যা, মোল সংখ্যা হচ্ছে এন দিয়ে আমরা বুঝাই। তো এই যে গ্যাসের আয়তন, এটা বলতে আসলে আমরা কি বুঝবো? এই যে আয়তন বলতে আসলে আমরা কি বুঝবো? তোমাকে যদি আমি বলি যে গ্যাস একটা পাত্রের ভিতরে রাখা, এই যেটা একটা পাত্র, এই যেটা একটা পাত্র, এই পাত্রের ভিতরে গ্যাসের মলিকুল গুলা ঘুরে বেড়াচ্ছে, তাহলে আসলে এখানে আয়তন বলতে বুঝাবে পাত্রের ভিতরে যতটুকু জায়গা জুড়ে গ্যাস নড়াচড়া করার সুযোগ পায় এটা। তাহলে এই আয়তনটা হচ্ছে আসলে পাত্রের ভেতরে যতটুকু জায়গা জুড়ে, জায়গা জুড়ে গ্যাস চলাফেরা করে, চলাফেরা করে, চলাফেরা করে। সো সেইটা হচ্ছে এই গ্যাসের আয়তন। এটা হচ্ছে এই গ্যাসের আয়তন। তার মানে প্রকারান্তরে কাইন্ড অফ আমি কি বলতে পারি না যে পাত্রের ভিতরে যতটুকু আয়তন সেটাই হচ্ছে গ্যাসের আয়তন? কারণ গ্যাসের কিন্তু নির্দিষ্ট কোনো আকার আকৃতি বা আয়তন নাই, এটা তো তোমরা জানো। গ্যাসকে আমরা যেই পাত্রে রাখি ওই পাত্রের আকার আকৃতি ধারণ করে। আর আয়তনটা তখন নির্ধারিত হয় হচ্ছে বাকি প্যারামিটার গুলা দিয়ে, যে এই গ্যাসটুকুর মধ্যে মানে মোল সংখ্যা কতটুকু, যে কতটুকু গ্যাস আছে, তারপর হচ্ছে টেম্পারেচার কতটুকু, প্রেসার কতটুকু, এইরকম এই প্যারামিটার গুলোর উপরে এটা ডিপেন্ড করে। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার না, এগুলোর উপরে ডিপেন্ড করে। সো সোজা কথায় আমরা এই গ্যাসের আয়তন বলতে বুঝবো যে পাত্রের ভিতরে যতটুকু জায়গা জুড়ে গ্যাস চলাফেরা করে। এখন এখানে একটা কাহিনী আছে, কি কাহিনীটা একটু বলি। আইডিয়াল গ্যাস আমরা পড়বো না আজকে, তো আইডিয়াল গ্যাসের কিছু প্রপার্টি আমরা একটু পরে দেখব। তো আইডিয়াল গ্যাস বলতে গেলে আইডিয়াল গ্যাসের যে অনুপরমাণু সেগুলোকে আমরা ধরি বিন্দুবৎ, মানে হচ্ছে পয়েন্টের মতো। তার মানে ওর নিজের কোনো আয়তন নাই, এটা ধরা হয়। তো নিজের যদি আয়তন না থাকে তাহলে হচ্ছে পাত্রের ভিতরে যতটুকু জায়গা পাচ্ছে পুরোটাই তো হচ্ছে গ্যাসের আয়তন, তাই না? তাহলে পাত্রের ভিতরকার আয়তনটাকেই আমরা গ্যাসের আয়তন হিসেবে এখানে নিতে পারবো। টু বি অনেস্ট, তুমি যদি রিয়েল গ্যাসের কথা চিন্তা করো, বাস্তব গ্যাসের কথা যদি চিন্তা করো, ওই গ্যাসের অণুগুলার তো কিছু না কিছু হইলেও আকার আকৃতি আছে, আয়তন আছে, তাই তো? সো ও তো কিছুটা হইলেও নিজে জায়গা দখল করে ফেলে। তাইলে ও চলাচল করার জন্য জায়গা কি একটু স্লাইটলি সামান্য হইলেও কম পায়, তাই না? সো এই জন্য সেক্ষেত্রে বলা যায় যে রিয়েল গ্যাসের বেলায় এই আইডিয়াল গ্যাসের যে সূত্রগুলো আসবে, সমীকরণগুলো আসবে, এগুলো একটু না একটু হইলেও চেঞ্জ হবে। সো এটা আগে থেকে একটু বলে রাখলাম। চাপ জিনিসটা কোত্থেকে আসে? চাপ হচ্ছে ওই যে পাত্রের দেয়ালের গায়ে গ্যাসগুলা ধাক্কা দেয়, সেখান থেকে হচ্ছে চাপ তৈরি হয়। তো পাত্রের চলাচল করতে গিয়ে পাত্রের দেয়ালের গায়ে যে ও ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিলে কি হয়, ও আবার বাউন্স ব্যাক করে। তাহলে এখানে ভরবেগের পরিবর্তন হচ্ছে। তো যেই সময় নিয়ে ভরবেগের পরিবর্তন হচ্ছে সেই সময় দিয়ে ভাগ করলে কি পাবে তুমি? ভরবেগের পরিবর্তনের হার পাবা, সেটাই প্রযুক্ত বল। তো বল বাই ক্ষেত্রফল, এরকম করে চাপের একটা আইডিয়া নিয়ে আসা যায়। সো এক্স্যাক্টলি এই ক্যালকুলেশনটাই আমরা পরের ক্লাসে করব। বাট ওই যে পাত্রের দেয়ালের গায়ে যে গ্যাসগুলা ধাক্কা দেয়, অণুগুলা যে ধাক্কা দেয়, সেখান থেকে হচ্ছে এই চাপটা তৈরি হয়, সেটা হচ্ছে আমরা গ্যাসের চাপ হিসাবে বলি। আয়তন আমরা যে কোনো ইউনিটে কিন্তু নিতে পারি। আয়তনকে আমরা লিটারে নিতে পারি, মিটার কিউবে নিতে পারি, হ্যাঁ সেন্টিমিটার কিউবে নিতে পারি, অনেক কিছুতে নিতে পারি। প্রেসারকেও আমরা অনেক ইউনিটে নিতে পারি। প্রেসারকে আমরা হচ্ছে এটিএম ইউনিটে নিতে পারি। 1 ATM ইকুয়ালস হচ্ছে, এটিএম মানে কি অ্যাটমসফেরিক প্রেসার, এটা হচ্ছে 101325 প্যাসকেল। সো এরকম ভাবে নিতে পারি। এই 1 ATM আবার হচ্ছে 760 মিলিমিটার মার্কারি, মিলিমিটার মার্কারি। সো মিলিমিটার মার্কারি হিসাবেও আমরা প্রেসার নিতে পারি। আর যদি 760 না লিখে আমি শুধু 76 লিখি তাহলে 76 সেন্টিমিটার মার্কারি, এরকম। তো 76 সেন্টিমিটার মার্কারি বা 760 মিলিমিটার মার্কারি প্রেসার কথাটার মানে কি?
মানে হচ্ছে যদি মার্কারি বা পারদের একটা কলাম তৈরি করা হয়, যেই কলামটা হচ্ছে এই 76 সেন্টিমিটার লম্বা, তাহলে সেইটা তলায় যেই চাপটা দিবে সেটা হচ্ছে এই 760 মিলিমিটার মার্কারি প্রেসার। সো সেটা হচ্ছে আমাদের 1 অ্যাটমসফেরিক প্রেসারের সমান, বা 101,325 প্যাসকেল। সো বিভিন্ন ইউনিটে আমরা এটাকে নিতে পারি। যখন তাপমাত্রায় আসতেছি তখন আমরা ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে কেলভিন, এগুলা সবই ইউজ করব, ঠিক আছে, বিভিন্ন সিচুয়েশনে। কিন্তু যখন গ্যাসের সূত্র আমরা ইউজ করব, গ্যাসের সূত্রে নরমালি আমরা হচ্ছে সবসময় কেলভিনটাকে ইউজ করব। ডিগ্রি সেলসিয়াস থাকলেও সেটাকে কিসে কনভার্ট করে নিব? কেলভিনে কনভার্ট করে নিব। তো ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে কি করতে হয়? ওই যে 273 যোগ করতে হয়, তাই না? সো এটা কিন্তু মাথায় রাখা লাগবে যে আমাদের সবসময় এখানে কেলভিনে কনভার্ট করে নিয়ে হিসাব করতে হবে, তা না হলে হিসাবটা ভুল হয়ে যাবে। ওকে। ফারেনহাইটের কথা হচ্ছে প্লাবন জিজ্ঞেস করতেছিলা। তো নরমালি এই কেসে আমরা ফারেনহাইট গুলা ইউজ করি না। এখন পরীক্ষার খাতায় টিচার যদি হচ্ছে তোমার বাড়তি টাইম নষ্ট করার জন্য ফারেনহাইট দিয়ে দেয়, তো কিছু করার নাই, কনভার্ট করে নিতে হবে। তো ফারেনহাইট থেকে সেলসিয়াস বা কেলভিন এগুলোতে কনভার্ট করার জন্য তো ফর্মুলা আছে, তোমরা জানোই। যেমন হচ্ছে ফারেনহাইট থেকে যদি আমি কেলভিনে কনভার্ট করতে চাই বা সেলসিয়াসে কনভার্ট করতে চাই, F-32 ডিভাইডেড বাই, এদিকে হচ্ছে 180, আর এদিকে হচ্ছে C/100, আর এদিকে হচ্ছে, তুমি যদি কেলভিনেও নিতে চাও এখানে আনা যায়, যদিও কেলভিন মানে দুই স্থির বিন্দু সাপেক্ষে না। বেটার তুমি সেলসিয়াসে কনভার্ট করে দের হচ্ছে 273 যোগ করে নাও, তাইলেই হয়। তো এখানে হচ্ছে আবার 20 দিয়ে গুণ করা যায়। 20 দিয়ে গুণ করলে C/5 ইকুয়ালস F-32/9। সো এখান থেকে তুমি কনভার্ট করে নিতে পারবা, ঠিক আছে, এখান থেকে কনভার্ট করা পসিবল। ওকে। তারপর হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যা জিনিসটা কি? তো এক মোলে কত সংখ্যক অনুপরমাণু থাকে এটা তো সবাই জানো। এক মোল মানে নির্দিষ্ট সংখ্যক কণার সমষ্টি, তাই না? সো অ্যাভোগাড্রো নাম্বারটা কত এটা বলো দেখি। অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বারটা হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। তো এই পরিমাণ সংখ্যক কোনো কিছু যদি এক জায়গায় থাকে, আমরা বলি যে ওই জিনিসটার 1 মোল এইখানে উপস্থিত। এই যে অলরেডি অনেকে লিখে দিছো 6.023 10⁻23 এগুলা। ইমন বলছো যে ভাই এগুলো তো রসায়নে করছি। হ্যাঁ, রসায়নে এগুলো দেখছো, সামনে আমরা যাচ্ছি, এখানে আরো ডিফারেন্ট অনেক কিছু আছে, এটা তো জাস্ট ইন্ট্রোডাকশন। সো অ্যাভোগাড্রো নাম্বার যেটা, তো মোল এক মোল সমান অ্যাভোগাড্রো সংখ্যক কোনো কিছুর সমষ্টি, 6.023 ইন্টু 10⁻23। সো সংখ্যা থেকে যখন তুমি মোলে যাবা তখন এটা দিয়ে করতে পারবা। আর গ্যাসের বেলায় আমরা হচ্ছে আরো একটা জিনিস জানি, যে কোন গ্যাসের 1 মোল সমান কত গ্রাম। সো সেইখান থেকেও হচ্ছে মোল সংখ্যা বের করা সম্ভব। যেমন আমি যদি এই মোল সংখ্যা n কে বের করতে চাই, তাহলে হচ্ছে ভর ডিভাইডেড বাই আণবিক ভর, আণবিক ভর এটা দিয়েও করা যাবে। সরি সরি মনে করো এক্সাম্পল হিসাবে যদি বলি, মনে করো কথার কথা 64 গ্রাম অক্সিজেন, 64 গ্রাম অক্সিজেন। তো তাকে যদি আমি হচ্ছে, অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেনের আণবিক ভর কত? 32 গ্রাম না? তো আমি যদি 32 দিয়ে ভাগ করি, 32, সো 64, আমি আলাদা করে এটা আলাদা জায়গায় লিখি, 64 গ্রাম O2। তাহলে 64/32 কত আসতেছে আমাদের? আমাদের আসতেছে হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে 2 মোল, 2 মোল। আর এখানে যদি আমি ইউনিট বসাইতে চাইতাম তাহলে আসলে কিভাবে বসাইতে হইতো জানো? ভর তো, সো ভরটাকে আমরা বসাইতাম হচ্ছে এই যে এইভাবে। আর এই মানে ভরের ইউনিটটা হচ্ছে গ্রাম, আর এই 32 হচ্ছে গ্রাম পার মোল, তাহলে মোলটা উপরে উঠে যাইতো। তাহলে এখানে হচ্ছে আণবিক ভর না বলে বলা উচিত যে প্রতি মোলের জন্য হচ্ছে ভর যত হয় সেটা বললেই হইতো, কিন্তু সংক্ষেপে বুঝার জন্য আণবিক ভর লিখছি। আর এই জন্য এই পটেনশিয়াল কনফিউশন এড়ানোর জন্য আমি এখানে হচ্ছে ইউনিটটা আপাতত দেই নাই, একবারে হচ্ছে আমরা লিখে ফেলছি যে 2 মোল। তাহলে যত গ্রাম দিবে সেই ভরটা তুমি উপরে লিখবা, আর প্রতি মোলের ভর যত গ্রাম, প্রতি মোলের ভর যত গ্রাম সেটাকে তুমি এখানে লিখবা। গ্রাম আণবিক ভর, যেটা গ্রাম আণবিক ভর, সেই গ্রাম আণবিক ভরটা এখানে লিখবা।
তাহলে এখানে হচ্ছে তুমি মোল পেয়ে যাবা। সো এইভাবে আসলে আমরা এই ক্যালকুলেশন গুলা করবো বা এই জিনিসগুলা বসাবো। তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রয়োজনীয় যে চলরাশিগুলা সেইটা। এখন এই প্রয়োজনীয় চলরাশিগুলার মধ্যে কিছু সম্পর্ক আছে, সেটাকে আমরা বলতেছি গ্যাসের ল। তো আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস নিয়ে একটু কথা বলে নেই। যদি আমরা হচ্ছে রিয়েলি দেখি, তাহলে আদর্শ গ্যাসের তুলনায় বাস্তব গ্যাসে কিন্তু কিছু পার্থক্য আছে। যেমন এই যে ভলিউমের ব্যাপারে বলছিলাম যে কিছু পার্থক্য আছে, তারপর হচ্ছে বলছিলাম প্রেসারের ব্যাপারে ওইখানেও কিছু পার্থক্য আসবে। তো তাইলে আমরা আদর্শ গ্যাসটা স্টাডি করি কেন, আমরা ডিরেক্টলি বাস্তব গ্যাস স্টাডি করলেই হইতো। সো আদর্শ গ্যাস থেকে আমরা আসলে কিছু আইডিয়াল সিনারিও ক্রিয়েট করি। আমরা এখান থেকে কিছু আইডিয়াল সিনারিও ক্রিয়েট করি, আইডিয়াল সিনারিও। সো এটা আদর্শ গ্যাস থেকে আমরা পাই। দেন এখানে কি কি ব্যতিক্রম হয় বা কি কি হচ্ছে পার্থক্য হয় বা কোন কোন জায়গায় বিচ্যুতি হয়, এই বিচ্যুতিগুলা আমরা হিসাব করে বের করি। তাহলে সেই বিচ্যুতিগুলো যদি আমরা ক্যালকুলেশন করে বসাইতে পারি, তাইলে আমরা হচ্ছে বাস্তব গ্যাসের একটা সিনারিও পেয়ে যাই। তাহলে এই জন্য আইডিয়াল সিনারিও আগে আমাদেরকে বুঝতে হয়, শিখতে হয়। দেন এখান থেকে বাস্তব গ্যাস কোন কোন জায়গায় বিচ্যুতি ঘটায় বা ব্যতিক্রম হয়, সেইগুলাকে হিসাব করে বসাইলে তাইলে বাস্তব গ্যাসের বিহেভিয়ারটা আমরা সুন্দর মতো এখান থেকে বুঝতে পারবো, প্রেডিক্ট করতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। ওকে। সো প্লাবন জিজ্ঞেস করছো আদর্শ গ্যাস এক্ষেত্রে কি প্রসঙ্গ কাঠামোর মতো কাজ করে কিনা। মানে এক্স্যাক্টলি টু দি পয়েন্ট বলা যাবে না যে প্রসঙ্গ কাঠামোর মতো, বাট এই যে হ্যাঁ আইডিয়াল সিনারিও, এই জন্যই তো আইডিয়াল গ্যাস, যে যদি সব আদর্শ হইতো তাইলে কি হইতো, সেই কেসটাই আমরা আসলে পড়তেছি এইখানে। সো এইবার আদর্শ গ্যাসের কিছু স্বীকার্য আমরা দেখব, বাট এগুলো এখনই মুখস্থ করা লাগবে না, তুমি জাস্ট একবার এক নজরে দেখে রাখো। পরে আমরা যখন এটা নিয়ে স্টাডি করব, তখন এমনিই তুমি জিনিসগুলো বুঝে যাবা। যেমন আদর্শ গ্যাসের সকল অণুই বিন্দু ভর, তার মানে অণুর নিজের যে আকার, নিজস্ব যে আকার, ওইটা আমরা অতিশয় নগণ্য ধরতেছি। আদর্শ গ্যাসের অণুগুলো নিজেরা এবং পাত্রের দেয়ালের সাথে সর্বদা স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। তার মানে এই যে ওরা একে অপরের গায়ে ধাক্কা দিচ্ছে, এর ফলে শুধুমাত্র কি চেঞ্জ হবে, ওর হচ্ছে মোমেন্টাম চেঞ্জ হবে বা ওর গতির দিক পরিবর্তন হবে। গতি শক্তি মানে হচ্ছে ভরবেগের যে টোটাল অ্যামাউন্ট, এটা কিন্তু চেঞ্জ হবে না। ওর নিজের ভরবেগের পরিবর্তন হবে বলতে, ও ওই আরেকজন যার সাথে ধাক্কা খেয়েছে তার সাথে কি করবে, ভরবেগ আদান প্রদান করবে। আর দেয়ালের গায়ে যদি ধাক্কা খায়, তাহলে কি করবে, তার দিক চেঞ্জ হয়ে আবার আগের জায়গায় আগের দিকে ফিরে আসবে বা অন্য কোনো দিকে চলে যাবে। তো এগুলো হবে, কিন্তু গতি শক্তির কোনো ক্ষয় হবে না, এজন্য আমরা বলতেছি স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এটাকে সংক্ষেপে কি বলা যায় স্থিতিস্থাপক সংঘর্ষকে, যে সংঘর্ষের আগে পরে ভরবেগ এবং গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে। আর সকল তাপমাত্রা ও চাপে আদর্শ গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে। তো একটু পরে আমরা এগুলা দেখবো, এজন্য বললাম যে এখন মুখস্থ করতে হবে না। বয়েল এবং চার্লসের সূত্র আমরা ব্যাখ্যা করব, তারপরে তুমি এটা দেখো। আদর্শ গ্যাসকে পরম শূন্য তাপমাত্রায় নেওয়া সম্ভব, যেই অবস্থায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। সো এই যে তাত্ত্বিকভাবে বলছে, তাত্ত্বিকভাবে তার মানে কি রিয়েলি এটা আমরা করতে পারবো না, রিয়েলি কিন্তু করতে পারতেছি না, এটা হচ্ছে থিওরিটিক্যালি। তারপর হচ্ছে স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অন্তঃস্থ শক্তি এর আয়তনের উপর নির্ভর করে না। এই যে অন্তঃস্থ শক্তি যেটা, এইটা নিয়ে আসলে মেইনলি আমাদের আলোচনা হবে তাপগতিবিদ্যায়। সো তাপগতিবিদ্যায় আমরা এই অন্তঃস্থ শক্তির উপরে আলোচনা করব। তো মেইনলি আদর্শ গ্যাসের যেই ব্যাপারটা, সেখানে অন্তঃস্থ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপরে নির্ভর করে, অন্য কিছুর উপরে না। শুধুমাত্র কিসের উপরে নির্ভর করে, তাপমাত্রার উপরে, অন্য কিছুর উপরে না। ওকে। সো আমি একটু দেখে নিই কোথায় অবস্থা কি আছে। হ্যাঁ, ফেসবুকেও অনেকে হচ্ছে ক্লাস টাস শেয়ার করছো, ভেরি গুড। ওকে। তারপরে হচ্ছে স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অন্তঃস্থ শক্তি এর আয়তনের উপর নির্ভর করে না। এটাই তো বললাম যে এটা শুধুমাত্র হচ্ছে টেম্পারেচার উপরে নির্ভর করে। ও এখানে হচ্ছে ফারহানা অবশ্য একটু কনফিউজড হয়ে গেছো এই যে আগের পেজের জিনিসটাই। তাহলে ভর, আর এখানে হচ্ছে আণবিক ভর না লিখে তুমি গ্রাম আণবিক ভরই লিখো, তাইলে কোনো কনফিউশন থাকবে না। গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর। সো এখানে ভরটাও আমরা কিন্তু গ্রামেই নিচ্ছি, আর এখানে গ্রাম আণবিক ভর নিচ্ছি, নাহলে তুমি দুইটাই কেজিতে নিও, কোনো অসুবিধা নেই, একই রেজাল্ট পাবা। আচ্ছা, এটাতে ফিরে আসি।
আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই, এটা মারাত্মক কাহিনী। কিন্তু আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই, তার মানে এদের মধ্যে যে সংশক্তি বল সেটা কিন্তু কাজ করে না, এটা আদর্শ গ্যাসের বেলায়। তো এটা একটু মাথায় রেখো। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের অণুগুলোর মোট আয়তন গ্যাস পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয়। এইটাই আমি বলতেছিলাম যে যেহেতু এদের নিজেদের আয়তন গ্যাসের পাত্রের তুলনায় নগণ্য, তাহলে পাত্রের ভিতরের যে মোট আয়তন সেটাকেই আমরা এখানে গ্যাসের আয়তন বলে ধরে নিচ্ছি। গ্যাসের আয়তন বলতে কিন্তু গ্যাসের ইন্ডিভিজুয়াল অণু পরমাণুগুলোর যে সাইজ, ওই সাইজ গুলা যোগ করে যেটা পাওয়া যায় সেইটা না। গ্যাসের বেলায় আয়তন হচ্ছে পাত্রের ভিতরে যে জায়গা জুড়ে ও নড়াচড়া করে বেড়াচ্ছে সেইটা হচ্ছে গ্যাসের আয়তন। তাহলে এগুলো হচ্ছে গ্রাউন্ড রুল। তাহলে এই রুলগুলো ফলো করে আমরা হচ্ছে এরপরে কাজ করব। তাহলে স্বীকার্যগুলো আমরা দেখলাম, এবার হচ্ছে আদর্শ গ্যাসের সূত্রাবলীতে আসি। তাহলে তিনটা চলরাশি যেগুলো চাপ, আয়তন, তাপমাত্রা, এগুলোর যে কোনো একটা স্থির রেখে বাকি দুইটার মধ্যে আমরা আলাদা আলাদা সম্পর্ক পাইতে পারি। যেমন বয়েলের সূত্র, বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির, আয়তন এবং চাপের মাঝে একটা সম্পর্ক আছে। বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির যদি থাকে তাহলে আয়তন আর চাপের মাঝে সম্পর্কটা কি? চাপ যদি বাড়াও আয়তন কমে যায়, চাপ যদি কমাও আয়তন বেড়ে যায়। তাহলে চাপ আর আয়তনের সম্পর্কটা ব্যস্তানুপাতিক, পি প্রপোর্শনাল টু 1/v। কখন? যখন টি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট। এই জিনিসটা আমি তোমাকে দেখাইতেও পারি। এই যে দেখো, আমার এখানে একটা সিরিঞ্জ আছে, এই যে সিরিঞ্জ, এই সিরিঞ্জটার ভিতরে এই যে একটা বেলুন আছে, ছোট্ট একটা বেলুন, এই যে খুবই পিচ্চি একটা বেলুন আছে। এই বেলুনের ভিতরে কিছু গ্যাস আছে আর বেলুনের মুখটা আটকানো। তাহলে এই বেলুনটাকে আমি এই সিরিঞ্জের ভিতরে দিয়ে দিলাম, আর এই সিরিঞ্জের এই পিস্টন দিয়ে আমি বাতাস চাইলে বের করে দিতে পারি। এখন এই মুহূর্তে আমার এই পিস্টনের এই পাশে যে এই যে মুখটা, এই মুখটা তো খোলা। সো আমি এই পিস্টন দিয়ে বাতাস ঢুকাইতে পারি, বের করতে পারি, কিন্তু আমার এই সিরিঞ্জের ভিতরে চাপের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ মুখ খোলা। আমি এটা এদিকে সরাই ফেললে বায়ুচাপ কমে যাওয়া শুরু করে, কিন্তু বাইরে থেকে বাতাস ঢুকে আবার সেটা পূরণ করে দেয়। কিন্তু আমি এখানে চাপ কমাইতে পারবো কখন বলতো? যদি আমি মুখটা আটকায় রাখি। তাহলে এখন দেখো, মুখটা আমি আটকায় রাখলাম। তোমরা কি এই যে ভিতরে এই বেলুনটাকে দেখতে পাচ্ছ? ভিতরে যে বেলুনটা, এটা কি দেখা যায়? যদি দেখা যায় তাহলে দেখো আমি চাপ কমাই, দেখো কি হয়। এই যে আমি চাপ কমায় ফেললাম, বেলুনটা কি বড় হচ্ছে নাকি হচ্ছে না? বেলুনটা আগের চেয়ে বড় হয়ে গেছে না? বেলুনটা আগে যে সাইজ ছিল তার চেয়ে বড় হয়ে গেছে না? এই যে আবার ছেড়ে দিলাম, এখন দেখো বেলুনটা ছোট হয়ে গেছে। তো আমি বেলুনটাকে একদম এক কর্নারে নিয়ে আসি, এই যে একদম কর্নারে নিয়ে আসলাম। এবার হচ্ছে মুখটাকে ভালো করে আটকায় ধরে, এই যে আমার এখানে একটা ছোট রাবারও আছে, আমি চাইলে এইটা দিয়েও মুখটাকে আরো ভালো করে এয়ার টাইট করতে পারি। এই যে একদম পারফেক্টলি এয়ার টাইট করে ফেললাম। এইবার আমি এটাকে এক্সপ্যান্ড করলাম, এই দেখো বেলুনটা কত বড় হয়ে যায়। সো আমি চাপ কমায় দিলে ওর আয়তন বেড়ে যায়। সো এইটা যেমন ট্রু, তাহলে তো উল্টাটাও ট্রু হওয়ার কথা, যে চাপ বাড়াই দিলে আয়তন ছোট হয়ে যায়। তাহলে এই যে বেলুনটা ও এখানে আছে, আমি এবার টেবিলের উপরে রাখি। এখন দেখো এটার ভিতরে অনেক বাতাস, বেলুনটার ভিতরেও বাতাস আছে। সো এখন আমি এটাকে এয়ার টাইট অবস্থায় রাখলাম। এবার আমি প্রেসার বাড়াবো। প্রেসার বাড়াইলে দেখো ওই যে বেলুনটা ছোট্ট হয়ে যাচ্ছে, দেখছো কত ছোট হয়ে গেছে? বেলুনটা একদম চুপসায়ে গেছে, এই যে একদম চুপসায়ে ছোট হয়ে গেছে, এই যে একদম চুপসায়ে ছোট হয়ে গেছে। তাহলে এখন বেলুনটা ছোট হয়ে গেল প্রেসারের কারণে, এই যে ছোট হয়ে গেছে। আবার প্রেসার রিলিজ করলে ও আগের মতো বড় হয়ে যায়। তাহলে আমি এটাকে একটু মিডওয়েতে নিয়ে আসি, এখন আরো মজা করে দেখানো যাবে। মিডওয়েতে নিয়ে আসলে সুবিধা হচ্ছে আমি এটাকে প্রেস করে ছোটও করতে পারবো। এই যে বেলুন ছোট হয়ে গেছে এখন, এই দেখো বেলুন ছোট। আবার এটাকে টান দিয়ে এটাকে আমি বড়ও করতে পারবো, এই যে এখন বড় হয়ে গেছে। এই সো এই হচ্ছে আসলে মূল ব্যাপারটা, যে চাপ বাড়াইলে আয়তন কমে, চাপ কমাইলে আয়তন বাড়ে। আশা করি এটা একদম এক্সপেরিমেন্ট থেকে তোমাদের সাথে এটা ক্লিয়ার, একদম পুরোপুরি ক্লিয়ার। মিশু বলছো ম্যাজিক, ভাই ম্যাজিক। আসলে মানে সায়েন্স তো এরকমই। সো এটা না হয় খুব নর্মাল একটা ফেনোমেনা, সো এটা দিয়ে আরো অনেক জটিল কিছু করা যায়, যেটা যে জানে না তার জন্য আসলে কাইন্ড অফ লাইক কিসের মতো মনে হবে, ম্যাজিকের মতোই মনে হবে। এরকম তো অনেক কিছু আমরা অলরেডি দেখছি। ঠিক আছে, সো এরপরে আমরা দেখি চার্লসের সূত্র। চার্লসের সূত্র হচ্ছে চাপ স্থির, এবার আয়তন এবং তাপমাত্রার মাঝে সম্পর্ক।
তাহলে চাপ যদি স্থির থাকে তখন আয়তন আর তাপমাত্রা কিভাবে পরিবর্তিত হয়? তাপমাত্রা বাড়াই দিলে গ্যাসের মলিকুলগুলো জোরে জোরে ছুটাছুটি শুরু করে, বুঝতে পারছো? তো তখন সে ধাক্কাধাক্কি শুরু করে, তাহলে তো চাপ বেড়ে যাওয়ার কথা। তাহলে চাপ স্থির রাখার জন্য কি করতে হবে? তাকে জায়গা বাড়ায় দিয়ে একটু খালি করে দিতে হবে। তাহলে কি হবে? তখন হচ্ছে আবার চাপটা আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে চাপ যদি আমরা আগের জায়গায় রাখতে চাই, তাহলে দেখা যাবে তাপমাত্রা বাড়াইলে আয়তনও বাড়াইতে হয়। আবার উল্টাটাও সত্যি, তাপমাত্রা কমাইলে আয়তনটাও কমে যাবে। তাহলে টেম্পারেচারের সাথে ভলিউমের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। কখন? যখন হচ্ছে চাপ স্থির, প্রেসার কনস্ট্যান্ট। এইটা। আর লাস্টে হচ্ছে চাপীয় সূত্র, যেটা আয়তন স্থির, চাপ এবং তাপমাত্রার মাঝে যেটা সম্পর্ক, চাপ এবং তাপমাত্রার মাঝে সম্পর্ক। তাহলে ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে, ভলিউম কনস্ট্যান্ট থাকে মানে কি? মানে হচ্ছে তুমি এই যে এই সিলিন্ডারটার মুখ আটকায় দিছো, তাহলে ভলিউম কনস্ট্যান্ট। তাহলে ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে, বাড়াবাও না কমাবাও না। এখন তাপমাত্রা বাড়িলে কি, ওরা জোরে জোরে ছোটাছুটি শুরু করে চাপ বাড়ায় দিবে। আবার যদি তাপমাত্রা কমায় দাও, আস্তে আস্তে ছোটাছুটি করবে, তাহলে চাপ অটোমেটিক কমে যাবে। তাহলে এখানে সম্পর্কটা হচ্ছে চাপের সাথে। তাহলে পি ইজ প্রপোর্শনাল টু টি, কখন? যখন ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর চাপীয় সূত্র। সো তুমি এখন এটা মনে রাখবা কিভাবে? সো সহজ বুদ্ধি হচ্ছে বয়েলের সূত্র। বয়েল করা বলতে আমরা কি বুঝি? এটা যদিও ওই বয়েল না, রবার্ট বয়েলের নাম থেকে বয়েল, বাট বয়েল করা বলতে আমরা কি সিদ্ধ করা বুঝি। সিদ্ধ করতে কি করা লাগে? তাপ দেওয়া লাগে, তাপমাত্রার একটা ব্যাপার আছে। তো এই বয়েলের সূত্র বললেই তাপের কথা মাথায় আসে, তাহলে তাপমাত্রা স্থির। চার্লসের সূত্র, হ্যাঁ এই যে বয়েলের জন্য তাপমাত্রা স্থির, চার্লসের সূত্র চ দিয়ে, তাহলে চাপ স্থির। তাহলে আসেই বাকি একটা চাপীয় সূত্র, তাহলে সেখানে কি স্থির? আয়তন স্থির, বাকি একটাই থাকে, সেটা স্থির আর কি। সো এইভাবে তুমি চাইলে মনে রাখতে পারবা। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে গ্যাসের সূত্রাবলী আমরা দেখলাম, প্লাস সহজে মনেও রাখতে পারবো। এখন এগুলার ইন ডেপথ আমরা একটু অ্যানালাইসিস করব। যেমন বয়েলের সূত্রে যদি আমরা আসি, বলা হচ্ছে এখানে যে তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের কথাটা খুবই 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 ইম্পর্টেন্ট। আমরা একটা পাত্রের ভিতরে নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিছি, তার উপরে আমরা অপারেশন গুলা চালাচ্ছি। সো তাপমাত্রা স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। তাহলে চাপের ব্যস্তানুপাতিক যদি আয়তন হয়, তাহলে হচ্ছে আমরা পি প্রপোর্শনাল টু 1/v বলতে পারি, যখন হচ্ছে টি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টি কনস্ট্যান্ট। এখন একটু চিন্তা করো, আমরা চাইলে এরকম করতে পারি না যে ভি কে যদি এই পাশে নিয়ে আসি, বা পি এই পাশেই রাখলাম, পি ইকুয়ালস কোন একটা ধ্রুবক, কোন একটা ধ্রুবক ইনটু 1/v। এটা তো বলতে পারি যে পি ইকুয়ালস সাম কনস্ট্যান্ট ইনটু 1/v। তাহলে সেখান থেকে আমি বলতে পারি পিভি ইকুয়ালস ধ্রুবক, পিভি ইকুয়ালস ধ্রুবক। তাহলে পিভি যে ধ্রুবক, এটার ইমপ্লিকেশন কি? যদি ওই নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য আমরা চিন্তা করি, তাহলে পি এর একটা নির্দিষ্ট মানের জন্য ভি এর একটা নির্দিষ্ট মান পাবো। কিন্তু আমি যদি সামহাউ পি এর মানটাকে চেঞ্জ করে ফেলি, তাহলে অটোমেটিক্যালি ভি এর মানটা এমন ভাবে চেঞ্জ হয়ে যাবে যাতে এই গুণফল আর এই গুণফল সমান হয়। কারণ পি ভি এর গুণফলটা আমার সমান থাকতে হবে। মনে করো পি ছিল 5, ভি ছিল 10, তাহলে কত হয়? 50। এখন পি যদি 10 হয়ে যায়, তাহলে ভি অটোমেটিক্যালি হয়ে যাবে 5, যাতে গুণফল 50 হয়ে যায়। সো এইটা মেইনটেইন করতে হবে। তাহলে একইভাবে পি3 ভি3 এটাও মেইনটেইন করবে। সো এইটার যদি আমি এখন গ্রাফ আঁকার চেষ্টা করি, ওয়াই এক্সিসে পি আর এক্স এক্সিসে ভি দিয়ে, এই যেরকম এদিকে পি এদিকে ভি দিয়ে, তাইলে কি হবে একটু চিন্তা করো। এদিকে পি এদিকে ভি দিয়ে যদি আমি গ্রাফ আঁকি, তাহলে কেমন হবে এই শেপটা তোমরা একটু গেস করার চেষ্টা করো। এটা কি স্ট্রেট লাইন হবে, কনভেক্স হবে, নাকি কনকেভ হবে? মানে সরল রেখা, নাকি উত্তল বক্ররেখা, নাকি অবতল বক্ররেখা হবে? এটা তোমরা একটু চিন্তা করো, তারপরে আমি আবার এটা দেখাই দিচ্ছি। ওকে, অনেকে অলরেডি হচ্ছে মনে হয় উত্তর জানো, কারণ অলরেডি তোমরা এটা রসায়নে পড়ে ফেলছো, তাই না? তো তাহলে বলে দাও, এটা কি উত্তল বক্ররেখা হবে নাকি অবতল বক্ররেখা হবে? কেমন হবে? হুম, আচ্ছা, অনেকে এটা জানো। ঠিক আছে। হ্যাঁ, অলরেডি অনেকে বলে ফেলছো।
যেমন এই ইমন বলছো যে অবতল হবে, অনেকে আবার বলছো যে ডিসেন্ডিং কার্ভ হবে, অনেকে আবার উত্তল বলে ফেলছো, বাট মেবি ভুলে বলছো। ওকে, তাহলে আমরা একটু দেখি এটা কেমন হয়। এইটা হয় এই যে এইরকম, এই যে এরকম হয়, এইরকম হয়। তো পিভি গ্রাফটা হচ্ছে এরকম হয়। তো এই যে পিভি গ্রাফটা ওই নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য এই একটা টেম্পারেচারের জন্য একটা লাইন পাই আমরা। তো মনে করো এটা হচ্ছে T1 টেম্পারেচারের জন্য, এটা হচ্ছে T1 টেম্পারেচারের জন্য এই লাইনটা পাই ওই নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য। এখন যদি তাপমাত্রা তুমি বাড়াও তাইলে কি হয়? তাপমাত্রা বাড়াইলে কি হবে? তাপমাত্রা বাড়াইলে একই ভলিউমে প্রেসার বেশি থাকে না, অথবা একই প্রেসারে ভলিউম আরো বেশি হয় না? তার মানে হচ্ছে তুমি যদি এখন তাপমাত্রা বাড়াও এই গ্রাফটা হচ্ছে আরো এদিকে সরে যাবে। তাহলে এখন যদি ওই একই নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য একটা ডিফারেন্ট টেম্পারেচারে আমি এই গ্রাফটা আঁকতে চাই, তাহলে গ্রাফটা হচ্ছে এই যে এরকম আসে। এটা মনে করো হচ্ছে T2। এখানে অবভিয়াসলি তুমি বলতে পারবা যে T2 ইজ গ্রেটার দেন T1। তাহলে পিভি গ্রাফটা কেমন হয়? এরকম অবতল বক্ররেখা হয়। তো এটা আসলে কেমনে বুঝবা যে অবতল বক্ররেখা হয়? তুমি চাইলে নিজে কয়েকটা মান বসায় নিজের মতো আগে একবার এঁকে দেখতে পারো, তাইলে দেখবা তোমার কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, নিজে কয়েকটা মান বসায় এঁকে দেখতে পারো। যেমন আমি যেই মানগুলা বললাম, তুমি পি এর ভ্যালু প্রথমে 10 বসাও, ভি এর ভ্যালু 5 বসাও, গ্রাফ পেপারে বসাও। তারপর হচ্ছে এই এখানে কত বসাবা? 5×10 = 50, তো তাহলে এক জায়গায় হচ্ছে 25 আর 2 বসাও, আরেক জায়গায় হচ্ছে 10 আর 5 বসাও, উল্টা আর কি। তাহলে দেখবা যে এরকম একটা বক্ররেখা আসতেছে। তো নিজে কয়েকটা মান বসায় দেখো, তাহলে সেখান থেকে সবচেয়ে ক্লিয়ারলি বুঝতে পারবা। এটা একটা ওয়ে। আর টেম্পারেচারের ব্যাপারে যেটা বললাম, সেটা বলছি যে এখন একটু চিন্তা করো, মনে করো এই বরাবর একটা লাইন টানলাম আমি, এই বরাবর যে লাইনটা সেটাকে নির্দিষ্ট একটা আয়তন বুঝায়। হ্যাঁ, যে নির্দিষ্ট একটা আয়তন। তাহলে একই আয়তনে হায়ার টেম্পারেচারে বেশি প্রেসার থাকবে না? তাই সেইখান থেকে তুমি আইডেন্টিফাই করতে পারবা যে এই টেম্পারেচার থেকে এই টেম্পারেচারটা কি বেশি নাকি কম। কারণ এই একই ভলিউমে এই বরাবর দেখো প্রেসারটা কম, একই ভলিউমে এই বরাবর দেখো প্রেসারটা বেশি। তাহলে টেম্পারেচার বেশি হইলেই তো প্রেসার বেশি হয়। তার মানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে T1 এর তুলনায় T2 বেশি হবে। ওকে, ঠিক আছে। তাহলে এইটুকু আমরা আপাতত বুঝলাম। আর যুথি অবশ্য একটা জিনিস বলছিল যে মূল বিন্দুগামী সরল রেখা। না, এটা কিন্তু মূল বিন্দুগামী সরল রেখা হবে না। এটা মূল বিন্দুগামী সরল রেখা হবে না। ক্লিয়ার কথাটা? ওকে, তাহলে পিভি গ্রাফটা এইরকম হবে। এখন আমরা হচ্ছে যদি পি ভার্সেস পিভি এই গ্রাফটা আঁকতে চাই তাইলে কেমন হবে? তার মানে ওয়াই এক্সিসে আমরা নিব হচ্ছে পি, আর এক্স এক্সিসে নিব আমরা হচ্ছে পিভি। তাইলে কেমন হইতে পারে? এখন তুমি একটু চিন্তা করো, আমরা এদিকে যাওয়া মানে কি? প্রেসার বাড়াচ্ছি, প্রেসার বাড়াচ্ছি, প্রেসার বাড়াচ্ছি। তো প্রেসার বাড়াইলে ভলিউম কি হয়? কমে যায়। এমন ভাবে কমে যায় যাতে পিভি এর গুণ ফলটা সেম থাকে। তাইলে তুমি এখন বলো এই গ্রাফটা কেমন হবে? আন্দাজ করো, তারপর আমি করে দিচ্ছি। এটা কি মূল বিন্দুগামী সরল রেখা হবে, ঢাল থাকবে, নাকি এটা এক্স অক্ষের সমান্তরাল হবে, নাকি ওয়াই অক্ষের সমান্তরাল হবে, নাকি বক্ররেখা হবে? তাহলে এটা একটু গেস করো, এটা একটু গেস করে বলার চেষ্টা করো। তাহলে তুমি বলতে বলতে এখন আমরা চিন্তাটা আগাই। তাহলে ধরো এই নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য পিভি এর তো একটা নির্দিষ্ট মান আছে। তাহলে পিভি এর সেই নির্দিষ্ট মানটা মনে করলাম এইটা। তাহলে এটা হচ্ছে পিভি এর একটা নির্দিষ্ট মান। তাহলে এখন প্রেসার আমি যতই বাড়াই, ভলিউম কমে গিয়ে পিভি এর গুণফলটা একই থাকবে, কিন্তু পি তো বাড়তেছে। আমি তো ওয়াই এক্সিসে পি নিছি। তাহলে এইটা এরকম খাড়া উপরের দিকে উঠবে, ডানে বামে যাবে না। কারণ পি বাড়লেও পিভি একই থাকে। পিভি একই থাকে কেন? পি বাড়লে ভি কমে গিয়ে গুণফলটা একই রেখে দেয়। তাহলে এটা হচ্ছে প্যারালাল টু ওয়াই, ওয়াই অক্ষের সমান্তরাল। এইবার ভি ভার্সেস পি যদি আমরা আঁকি, ভি ভার্সেস পি সেটা কেমন হবে? সেইটা কেমন হবে? এদিকে ভি, এদিকে পি। আচ্ছা, এদিকে পি আর এদিকে ভি, এদিকে ভি আর এদিকে পি, এর মধ্যে এই কেসে কোনো পার্থক্য হবে কিনা? অ্যান্সারটা হচ্ছে না। কারণ গুণফল একই থাকতেছে। তো সো একটা আরেকটার সাথে ডাটা অদল বদল করতে পারে, ডাটা অদল বদল করতে পারে, যেহেতু পি ভি কনস্ট্যান্ট। পি 5 হইলে ভি যদি 10 হয়, তাহলে ভি 10 হলে পি হবে 5। তার মানে ওরা ডাটা সুইচ করতে পারে। তাহলে এই জন্য ভি এর জায়গায় পি, পি এর জায়গায় ভি বসায় দিলে গ্রাফের কিন্তু কোনো দৃষ্টিগ্রাহ্য পরিবর্তন আসবে না। তাহলে গ্রাফটা কেমন হবে? ওই যে ওরকমই হবে, এরকমই হবে।
অনেকে হয়তো আবার চিন্তা করতে পারো কি, অনেকের মাথায় এরকম চিন্তা আসতে পারে যে আচ্ছা অ্যাক্সেস উল্টাই দিছে, তাহলে এটাকে উল্টায় দেই, সরি, বা সামনেরটাকে পিছনে, পিছনেরটাকে সামনে দেই, ওইটা কিন্তু হবে না। সরি। ওকে, সো এটাও মূলবিন্দুগামী সরলরেখা হবে না, এটা আগের মতোই থাকবে, আগের পেজে যেরকম দেখছি। এখন বলো 1/v ভার্সেস পি, এইটা কেমন হবে? 1/v ভার্সেস পি, এইটা কেমন হবে? 1/v ভার্সেস পি। দেখো, প্রেসার যত আমরা বাড়াবো ভলিউম কমবে, ভলিউম যত কমবে 1/v বড় হবে না, কারণ ভি তো নিচে, তাহলে ভলিউম যত কমবে 1/v বড় হবে। তাহলে প্রেসার যত বাড়বে 1/v ও তত বাড়বে, প্রেসার যত বাড়বে 1/v ও তত বাড়বে, এরকম। তাইলে এই ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? এই ক্ষেত্রে এই গ্রাফটার হচ্ছে একটা ঢাল থাকবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে গ্রাফটার একটা ঢাল থাকবে, এইরকম একটা গ্রাফ হবে, এইরকম একটা গ্রাফ হবে। বুঝতে পারছো? ওকে, এই গ্রাফগুলাই এইখানে হচ্ছে আলাদা করে দিয়ে দেওয়া আছে। এটা তো আমরা চিন্তা ভাবনা করে করে আগাইছি, এখানে হচ্ছে একসাথে দিয়ে দেওয়া আছে, তুমি চাইলে নিজের মতো করে দেখবা। সো এখানে মোর অ্যাকুরেটলি আঁকা আছে, আমি তো এটা হাতে আঁকছি। ঠিক আছে, নেক্সট। এইবার আমরা হচ্ছে এই বয়েলের সূত্র থেকে একটা প্রবলেম সলভ করি, চলো। প্রবলেমে বলছে কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটা বুদবুদের ব্যাস 3 গুণ হয়, হ্রদের পানির সর্বত্র তাপমাত্রা এবং ঘনত্ব সমান, তাহলে হ্রদের গভীরতা কত? হ্রদের গভীরতা কত? তো এই জিনিসটা পারার জন্য তোমার একটা জিনিস আসলে জানা লাগবে, সেটা হচ্ছে হ্রদের গভীরতা বলছে না, তাহলে হ্রদে কি আছে? তরল পানি আছে। তাহলে পানির গভীরে যেই চাপ সৃষ্টি হয়, এই চাপের একটা সূত্র আছে। যে কোনো তরল বা বায়বীয় পদার্থের গভীরতায় যেই চাপ, সেটা সূত্র হচ্ছে এইচ রো জি। সেটা হচ্ছে তরলের তরলের এইচ গভীরতায়, এইচ গভীরতায় চাপ ইকুয়ালস এইচ রো জি। তাহলে এইবার বাকি প্যারামিটার আমরা হচ্ছে লিখে ফেলতে পারি। তার আগে সিচুয়েশনটা একটু বর্ণনা করে নেই। এইটা মনে করো হ্রদের উপরিতল, আর এই যে হ্রদের মাটি এই যে এরকম, এই যে নিচের দিকে তলদেশ এই যে এরকম। সো এখানে গাছপালা থাকতে পারে, হ্যাঁ, মাছ টাছ থাকতে পারে, এরকম। সো এটা মনে করো হ্রদ। তাহলে এই হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসা একটা বুদবুদের ব্যাস 3 গুণ হয় বলছে। তাহলে এইখানে একটা বাবল ছিল, এই যে এখানে একটা বাবল ছিল, সেই বাবলটা এখানে এসে কি বড় হয়েছে। তাহলে আমরা এই গভীরতাটা বের করতে চাই, যে এই গভীরতা এইচ এটা কতটুকু। কিন্তু এইখানে রেডিয়াস ছিল মনে করো স্মল আর, আর এইখানে রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর, যেটা আগের তুলনায় 3 গুণ, 3r। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে তো বলছে ব্যাস 3 গুণ হয়, আমি ব্যাসার্ধ 3 গুণ করলাম কেন? ব্যাস 3 গুণ হইলে ব্যাসার্ধ 3 গুণই হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো, যখন আমরা বয়েলের সূত্র ইউজ করব তখন কিভাবে সেট আপ করবো। পানির তাপমাত্রা বলছে সব সব জায়গায় সমান, তাহলে তাপমাত্রা যেহেতু সমান তাহলে বয়েলের সূত্রে পড়বে। তাহলে আমরা এখানে বলতে পারি যে বয়েলের সূত্র অনুযায়ী P1V1 ইকুয়ালস P2V2। এখন ধরে নাও এই যে এইখানে নিচে, নিচে ওর প্রেসারটা হচ্ছে P1, ভলিউমটা হচ্ছে V1, আর উপরে এখানে ওর প্রেসারটা হচ্ছে P2, ওর ভলিউমটা হচ্ছে V2। তাহলে তুমি এখন লিখতে পারবা, কিভাবে লিখতে পারবা? P1 পানির নিচে যেই চাপটা, আর P2 হচ্ছে পানির উপরের যেই চাপ। পানির উপরে ওর উপরে শুধু বায়ু চাপ আছে, শুধু বায়ু চাপ, তাহলে সেটা কত? বায়ু চাপ হচ্ছে 1 atm। আর P1 যেটা, সেটা পানির নিচে চাপ। পানির নিচে ওর উপরে কতটুকু চাপ আছে কে বলতে পারবা? এর উপরে এই পানির চাপটুকু তো আছেই, বায়ু চাপটা কি হাওয়া হয়ে যাবে? না। তোমার ঘাড়ের উপরে মনে করো হচ্ছে 5 কেজি একটা বস্তা, তার উপরে আমি 10 কেজি একটা বস্তা দিলাম, তাহলে তোমার ঘাড়ের উপর এখন কত? 15 কেজি না? তা আমি কি এই যুক্তি দিতে পারবো যে না তোমার ঘাড়ের উপরে তো ডিরেক্টলি 5 কেজি আছে, তার উপরে 10 কেজি থাকুক না থাকুক তাতে তোমার কি আসে যায়? তুমি বলবা না রে ভাই, ওই 5 কেজির উপরে তো 10 কেজি। তাহলে এই যে P1 যেটা, সেটা কি এই পানির চাপটা তো থাকবেই, এবং পানির উপরে যে বায়ু চাপটা আছে সেইটাও থাকবে। তাহলে P1 হচ্ছে
এই 1 atm তো থাকবেই, তার সাথে আরো যোগ হবে হচ্ছে পানির যেই চাপ এইচ রো জি, এইটা। তো 1 atm এর জায়গায় কি লেখা যায়? 101,325 প্যাসকেল। আর এই 1 atm এখানেও 101,325 প্যাসকেল। এইচ রো জি, এইচ কত আমাদের এটা কিন্তু আমরা আসলে জানি না, তাহলে এইচ এর জায়গায় থেকে যাবে। পানির জন্য রো বা ঘনত্বের ভ্যালু হচ্ছে 1000, আর জি যদি কিছু বলে না দেয় তাহলে হচ্ছে 9.8 ধরতে হয়। তাহলে আমরা P1 আর P2 কিন্তু জেনে গেলাম, তাহলে এখন বসাইতে পারবো। এখন V1 আর V2 একটু দেখি। V1 আমি যদি এখানে বসাই, তাহলে V1 আমি তো রেডিয়াস জানি, তাহলে আয়তন কিভাবে বের করব? গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব। V2 তাইলে কত? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এখন ক্যাপিটাল আর হচ্ছে আগেরটার 3 গুণ, ব্যাস 3 গুণ হয়। তাহলে আমরা যদি 3 আর এটাকে হচ্ছে হোল কিউব করি, তাহলে হচ্ছে 4/3 পাই। 3 কে কিউব করলে কত হয়? 3 কে কিউব করলে 27, তাহলে হচ্ছে 27 আসবে, স্মল আর কিউব ইন্টু 27 এইটা আসবে। এখন আমরা হচ্ছে সুন্দর মতো এখানে ভ্যালু বসাই দিতে পারি। তাহলে আমরা এখানে P1 বসাবো হচ্ছে এই যে 101,325 প্লাস এইচ রো জি, এইচ ইন্টু 1000 ইন্টু 9.8। V1 কত বসাবো আমরা? V1 হচ্ছে 4/3 পাই আর কিউব ইকুয়ালস আমাদের আসবে হচ্ছে P2। P2 হচ্ছে 101,325 আর V2 হচ্ছে 4/3 পাই আর কিউব ইন্টু 27। তাহলে আমাদের এখানে বেশিরভাগ জিনিস কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে। 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব কাটা, তাই না? ও এখানে একটা ব্র্যাকেট দেই নেই। তাহলে বাকি যা থাকতেছে এটাতে তুমি মান বসাইলে এইচ এর ভ্যালুটা চলে আসবে। তাহলে ক্যালকুলেটরে বসাও, দেখো এইচ এর ভ্যালু কত আসছে। ক্যালকুলেটরে বসাও, দেখো এইচ এর ভ্যালু কত আসছে, আমাকে জানাও। তোমরা বসাও এটা। 4/3 পাই আর কিউব কেটে যাবে, এই যে 4/3 পাই আর কিউব আর 4/3 পাই আর কিউব কেটে যাবে। তাহলে এক পাশে 27 ইন্টু এইটা, আরেক পাশে হচ্ছে এইটা প্লাস এইটা ইন্টু এইটা। তো 1000 ইন্টু 9.8, এখানে আমি হচ্ছে 9800 লিখতে পারতাম, তাইলেও হইতো। সো দেখো এইচ এর ভ্যালু কত আসে। তাহলে কত আসছে? 268.82। 268.82 আসছে। যারা ফেসবুকে আছো তারাও হচ্ছে অ্যান্সার দিও। ওকে, 268.82। তাহলে আমাদের এখানে এইচ আসছে 268.82/83। কোনটা কারেক্ট ধরবো? আচ্ছা, 82 ধরলাম। আর অনেকে কনফিউজড যে P1টা কেন এটা আসলো। মানে তোমার কি কনফিউশন এই কারণে যে এইটাকে কেন P1 ধরলাম না এটাকে কেন P1 ধরলাম? যে কোনোটাকে P1 যে কোনোটাকে P2 তুমি ধরতে পারো, সমস্যা নাই। আর P1টা এটা কেন আসলো আবার বলি। তোমার এই P1 কোন কোন জায়গায় প্রেসার? তলায়। তলায় কি আছে? এর উপরে পানি আছে, তাহলে পানির প্রেসারটা তুমি নিবা। পানির প্রেসার কত? এইচ রো জি। তার উপর আবার কি আছে? বাতাসের প্রেসার আছে, তাহলে 101,325 প্যাসকেল নিবা। তাই এই দুটো যোগ করে হচ্ছে P1 প্রেসারটা হয়েছে। তাহলে P1 ইন্টু V1 ইকুয়ালস P2 ইন্টু V2। ক্লিয়ার? এখন আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, ঠিক আছে। সাদিয়া হচ্ছে আগের একটা প্রশ্নের উত্তর লিখে রাখছিল মূলবিন্দুগামী, ওইটা সহ উত্তর দিয়ে দিছে যে মূলবিন্দুগামী 268.821। ঠিক আছে, তাহলে আশা করি এটা ক্লিয়ার। তাহলে চলো আমরা একটু সামনে আগাই। এইবার দেখো, এটা একটু আগেরটার চেয়ে ক্রিটিক্যাল। এটা আগেরটার চেয়ে একটু সামান্য ক্রিটিক্যাল। এটা হচ্ছে যে আমরা বেলুন নিয়ে যা করছি কাইন্ড অফ এরকম। স্থির তাপমাত্রায় 5.1 লিটার বায়ুপূর্ণ একটা বেলুনকে 40 মিটার গভীর পানির তলদেশে নেয়ায় বেলুনটি 1.1 লিটার আয়তন ধারণ করে। বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9.5 লিটার এবং ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো বলছে উদ্দীপক অনুসারে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ কত? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তাহলে আমরা আগে প্রথম প্রশ্নটা ডিল করি।
উদ্দীপক অনুসারে বায়ুমণ্ডলীয় চাপ কত? গ, এটা আগে ডিল করি। তাহলে আমরা একটু সিচুয়েশনটা চিন্তা করি। এই যে এখানে একটা বেলুন ছিল, এই যে এরকম বেলুন, এটা কত? 5.1 লিটার। তাহলে এটা হচ্ছে আমরা ধরলাম V1। এটাকে আমরা যখন পানির নিচে নিয়ে গেছি তখন সে হচ্ছে 1.1 লিটার হয়ে গেছে, 1.1 লিটার। এটা হচ্ছে আমরা V2 ধরি। সেটা কেন হয়েছে? 40 মিটার পানির নিচে নিয়ে গেছে, এই জন্য। তাহলে এখানে P1 যেটা, P1 যেটা, সেটা হচ্ছে বায়ুচাপ, অ্যাটমসফেরিক প্রেসার। পি এয়ার কত সেটা বলে নাই, কিন্তু এটাই বের করতে বলছে। তাহলে এখানে P2 যেটা, P2 সেটা কত হবে? পি এয়ার প্লাস, এই যে পানির নিচে নিয়ে গেছি, তাহলে এইচ রো জি, 40 ইন্টু 1000 ইন্টু 9.8, 9.8 এইচ রো জি। তাহলে এটা একটু খেয়াল রাখো, এইচ রো জি, ঠিক আছে? তো এটা আমি আর আলাদা করে লিখলাম না, বা এখানে চাইলে লিখে দিতে পারি P2 ইকুয়ালস পি এয়ার প্লাস এইচ রো জি, এটা আলাদা করে এখানে লিখে দিলাম। এই এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এখান থেকে পি এয়ারটাই তো বের করতে চাই। তাহলে আমাদের সহজ সূত্র, আমাদের সূত্র কি আছে? আমরা লিখবো হচ্ছে P1 V1 ইকুয়ালস P2 P2। তাহলে P1 কত আমাদের? পি এয়ার, তাহলে পি এয়ার ইন্টু V1 কত? V1 হচ্ছে 5.1। P2 কত? P2 হচ্ছে এই যে এইটা, পি এয়ার প্লাস এই যে এখানে 1000 ইন্টু 40 ইন্টু 9.8, কত আসে আমাদের? 1000 ইন্টু 40 ইন্টু 9.8, তাহলে 392,000, 392,000। এইটা V2 কত আমাদের? V2 হচ্ছে 1.1, 1.1। ব্যাস। তাহলে এইখান থেকে এই যে এক্স্যাক্টলি এটা ক্যালকুলেটরে বসাও, বসায় দেখো পি এয়ার কত আসে। এটা ক্যালকুলেটরে বসাও, বসায় দেখো পি এয়ার কত আসে, করে আমাকে জানাও অ্যান্সারটা কত আসছে। ও আবিদুল, ওই যে পাইপের ম্যাথ করছিলা না? ঠিক আছে, এটা আমি আজকে দেখবো। মাঝখানে নানান কাজকর্মে ওটা হচ্ছে ভুলে গেছিলাম আসলে, সত্যি কথা বলতে। রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। তোমরা ওই যে 25-এর গ্রুপেই তো পোস্টটা দিছো, ওখান থেকে আমি আজকে খুঁজে বের করবো না তাইলে। আর ইমন এতক্ষণ কি খেয়াল করো নাই? আইডিয়াল গ্যাস হচ্ছে। ওকে, এইটার ইউনিট কি? যে এইচ রো জি, এই এইচ তো হচ্ছে আমরা মিটারে নিছি, রো কিসে নিছি? কেজি পার মিটার কিউবে, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, সব এসআই ইউনিট নিছি না? তাহলে এটাও প্যাসকেলই আসবে। তাই এখান থেকে পি এয়ার যেটা, এটাও প্যাসকেলেই আসবে। অ্যান্সার কত আসে দেখো, অ্যান্সার কত আসছে? দুই পাশে লিটার ইউজ করলে সমস্যা নাই, এই পাশেও লিটার, এই পাশেও লিটার, লিটার লিটার কেটে যাবে, দুই পাশে লিটার লিটার কেটে যাবে, সমস্যা নেই। তোমার দুই পাশে প্রেসারের সেম ইউনিট ইউজ করলেই হইলো, দুই পাশে ভলিউমের সেম ইউনিট ইউজ করলেই হইলো। এমন না যে প্রেসারটা তুমি এসআই ইউনিটে ইউজ করতে পারবা, এই ভলিউমটাকে এসআই ইউনিটে ইউজ করতে পারবা না, তা না, দুই পাশে এটা লিটার ইউজ করতে পারবা। ওকে, আচ্ছা, এটা এক একজনের এক এক রকম আসতেছে কেন? এটা একটু ক্যালকুলেশন করো তো সুন্দর করে, এই ক্যালকুলেশনটা সুন্দর মতো করো, দেখো কত আসে। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশনটা করি, তাহলে কত আসতেছে আমাদের? এই 1.1 দিয়ে যদি এখানে ভাগ করে দেই, তাহলে 5.1 ডিভাইডেড বাই 1.1 পি এয়ার ইকুয়ালস পি এয়ার প্লাস 392,000, পি এয়ার প্লাস 392,000। এইটা, এই হিসাবটা ঠিক আছে তো? 392,000 যে,
40 ইন্টু 1000 ইন্টু 9.8, 392,000। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে পি এ আর বের করতে পারবো আমরা। তাহলে এটা এই পাশে নিয়ে গেলে এইটা -1, এটা দিয়ে আমরা এটাকে ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে আমাদের 5.1 ডিভাইডেড বাই 1.1 -1, তাহলে এটা আসলো 40/11। তাহলে এটা দিয়ে ভাগ করে দিলে 11/40 আসবে। 107800 এটা আসছে। তাহলে পি এর ইকুয়ালস 107800, এটা আসছে না? 107800, এক্স্যাক্টলি 107800 প্যাসকেল। এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। তাহলে হিসাব করো, হিসাব করো, নরমাল হিসাব এটা। তাহলে এটা হচ্ছে বায়ুচাপ, তাহলে এত প্যাসকেল, এত প্যাসকেল, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এত প্যাসকেল প্রেসার হইছে, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের হচ্ছে গ হয়ে গেল। এই যে ফেসবুকেও অনেকে জানাইছো 107800 প্যাসকেল, মাহবুব জানাইছো, লাভলি জানাইছো, তারপর হচ্ছে ফাউজিয়া জানাইছো, অনেকেই জানাইছো যে 107800 প্যাসকেল। তাহলে গ হয়ে গেল আমাদের। এবার আমরা ঘতে যাই। তাহলে ঘতে গেলে আমরা এই তথ্যটাকে ইউজ করতে পারবো। ওকে, তাহলে ঘতে যাই। ঘতে গিয়ে কি বলছে একটু দেখো। বলছে উল্লিখিত বেলুনটিতে বিশেষ ব্যবস্থায় তলদেশে থাকা অবস্থায় আরো 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে মুখ বন্ধ অবস্থায় ছেড়ে দেয়া হলে অক্ষত অবস্থায় পানির উপরিতলে আসবে কি বিশ্লেষণ করো। তাহলে এই যে নিচে থাকা অবস্থায় এখন 1.1 লিটার ছিল, তার সাথে তুমি বিশেষ ব্যবস্থায় আরো 1 লিটার ঢুকাই দিছো, আরো 1 লিটার ঢুকাই দিছো। তাহলে এটা মনে করো নিচে এখন V1 প্রাইম, আর উপরে যেটা আছে, উপরে যেটা, ওই নিচে কি আগে V2 ধরছিলাম? আচ্ছা ঠিক আছে, তাহলে V2ই ধরি নিচে। তাহলে নিচে হচ্ছে আমরা V2 ধরছিলাম, তাহলে এটা এখন হয়ে গেছে V2 প্রাইম। তাহলে উপরে এসে সেই V1 প্রাইম কত এটাই আমাকে বের করতে হবে। বাট উপরে এখন P1 প্রাইম কত এটা তো আমরা জানি, 107800 বায়ুচাপ যেটা। আর নিচের যেই প্রেসার সেটাও আমরা এখন জানি, P2 প্রাইম যেটা, সেটা হচ্ছে 107800 প্লাস 392,000, আগের পেজেই দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমরা এখন ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। তাহলে আমরা এখন ফর্মুলা বসাবো। আমরা বসাবো হচ্ছে P1 প্রাইম V1 প্রাইম ইকুয়ালস P2 প্রাইম P2 প্রাইম V2 প্রাইম। তাহলে এখান থেকে V1 প্রাইমটা আমাদের বের করার ইচ্ছা। তাহলে V1 প্রাইম ইকুয়ালস আসলো, এই P1 কে এই পাশে নিয়ে যাও, তাহলে P2V2/P1 সবগুলাতে প্রাইম দিয়ে দিলাম। তাহলে এবার ভ্যালু বসাও, তাহলেই হয়ে যাবে। তাহলে আমাদের P2 কত? P2 হচ্ছে 107800 প্লাস 392,000। আর V2 কত? V2 হচ্ছে 1.1 প্লাস 1, তার মানে হচ্ছে 2.1। P1 কত আমাদের এখানে? P1 হচ্ছে 107800, তাহলে 9.736, 9.736, 9.736 লিটার, হুইচ ইজ কিসের চেয়ে বড় বলতো? সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9.5, তাহলে হুইচ ইজ গ্রেটার দেন 9.5 লিটার। তার মানে হচ্ছে বেলুন ফেটে যাবে, ফেটে যাবে। ও 9.5 লিটার পর্যন্ত প্রসারিত হইতে পারে, বাট এখানে কি তার চেয়ে বেশি প্রসারিত হয়ে গেছে না? বেশি যেহেতু প্রসারিত হয়ে গেছে, তাহলে বেলুনটা আর অক্ষত থাকবে না, বেলুনটা ফেটে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে বেলুনটা ফেটে যাচ্ছে, এই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, তাহলে আমরা এটা দেখলাম। তাহলে এবার একটু সামনে আসি। এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে কি? ওকে, গয়ের ক্যালকুলেশন বুঝো নাই প্লাবন? গয়ের ক্যালকুলেশন তো সবচেয়ে সহজ। দেখো নিচে, আচ্ছা উপরে V1 কত ছিল? 5.1। উপরে প্রেসার কত ছিল? পি এয়ার। তাহলে হচ্ছে এই যে P1 V1 ইকুয়ালস P2 V2, P2 কি? পি এয়ার প্লাস পানির নিচে যে H রো জি, এই যে H রো জি,
এই যে এটা কি এইচ রো জি, এইচ রো জি, তাহলে এটার সাথে এটা। আর এইবার এখান থেকে আমি ক্যালকুলেশন করে পি এয়ারটা বের করছি কিভাবে, এই যে 1.1 কে এইটাতে নিয়ে গেছি, তাহলে 5.1 ডিভাইডেড বাই 1.1 ইন্টু পি এয়ার ইকুয়ালস, এদিকে তাহলে থাকে কি পি এয়ার প্লাস এইটা, এটাকে পক্ষান্তর করছি, তাহলে 5.1 ডিভাইডেড বাই 1.1 মাইনাস 1, সেটাই পি এয়ার এর সাথে থাকে, সেটা দিয়ে এটাকে ভাগ করে দিছি, তাহলে এইটা আসে, মানে হাতে ক্যালকুলেশন করছি আর কি। এখন বলো গয়েরটা ক্লিয়ার কিনা সবার কাছে, সবার কাছে ক্লিয়ার কিনা? ওকে, এখন ক্লিয়ার। আর অনেকে বলছে যে বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9.5 লিটার, তার মানে কি এটা বুঝাইছে যে ও কতটুকু আগের চেয়ে বাড়বে সেইটা? প্রশ্ন থেকে কিন্তু মনে হচ্ছে না সেটা বুঝায় নাই, কারণ সেটা যদি হইতো তাহলে 5.1 লিটার থেকে প্রসারণ ক্ষমতা আরো 9.5, তাহলে তো 14-র উপরে চলে যাইতো। সো মেবি ওইটা মিন করে নাই। সো এখানে ভ্যালুটা এমন ভাবেই সেট করা হয়েছে যাতে ওই যে 9.5 এর যে একটু বড় আসে, প্রসারণ ক্ষমতা মানে বেলুনটা বড় হয়ে কতটুকু হইতে পারে এটা বুঝাইছে। আশা করি এখন ক্লিয়ার। হ্যাঁ, ভি ম্যাক্স বুঝাইছে, রাইট, ভি ম্যাক্স বুঝাইছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এখন এই পরের প্রবলেমটায় আসি। দেখো 760 মিলিমিটার চাপে, মিলিমিটার চাপে বলতে মিলিমিটার মার্কারি বুঝবা, বুঝতে পারছো? মিলিমিটার চাপে বলতে মিলিমিটার মার্কারি, মিলিমিটার পারদ চাপে, মিলিমিটার পারদ চাপে কিছু মার্বেল সহ একটা গ্যাসের আয়তন 100 ঘন সেন্টিমিটার, চাপ 1000 মিলিমিটার পর্যন্ত বাড়ালে মোট আয়তন 80 ঘন সেন্টিমিটার হয়। মার্বেলের আয়তন কত? মার্বেলের আয়তন কত? তাহলে প্রথমে 760 মিলিমিটার চাপে মার্বেল সহ একটা গ্যাসের আয়তন 100 ঘন সেন্টিমিটার, তাহলে এই যে এখন আয়তন কত? 100 ঘন সেন্টিমিটার, 100 ঘন সেন্টিমিটার, 100 সিসি। হ্যাঁ, 100 সিসি। সেটা কি সহ বলতো? ওই যে মার্বেল সহ, মার্বেল সহ হচ্ছে আয়তন, মার্বেলটা সহ আয়তন। তাহলে মার্বেল সহ গ্যাসের আয়তন হচ্ছে এত ঘন সেন্টিমিটার। তাহলে এই পুরাটা যদি হচ্ছে 100 সিসি হয়, তাহলে এর ভিতরে মার্বেলের নিশ্চয়ই একটা আয়তন আছে। তাহলে মার্বেলের আয়তনটাকে আমরা ধরলাম হচ্ছে ভি মার্বেল। তাহলে মার্বেল সহ যদি 100 সিসি হয়, তাহলে শুধু গ্যাসের আয়তন কত? শুধু গ্যাসের আয়তন, তাহলে শুধু গ্যাসের আয়তন 100 কিন্তু না, শুধু গ্যাসের আয়তনটা 100 না। তাহলে শুধু গ্যাসের আয়তনটা কত? 100 মাইনাস ভিএম। তাহলে V1 ইকুয়ালস হচ্ছে 100 সিসি মাইনাস ভি মার্বেল। এটা হচ্ছে মার্বেলের আয়তন, মার্বেলের আয়তন। তাহলে মার্বেলের আয়তন হচ্ছে ভিএম। তাহলে 100 সিসি টোটাল, তাহলে 100 থেকে হচ্ছে যদি ভিএম বাদ দেই তাহলে গ্যাসের আয়তন পাওয়া যায়। তাহলে গ্যাসের জন্য V1 হচ্ছে এইটা। P1 কত? P1, P1 হচ্ছে 760 মিলিমিটার মার্কারি, মিলিমিটার মার্কারি। একইভাবে পরের বেলায় যদি আসি, তাহলে হচ্ছে চাপ 1000 মিলিমিটার পর্যন্ত বাড়ালে, ও আচ্ছা বাড়াইছে, তাহলে তো আয়তন কমে গেছে। তাহলে P2 ইকুয়ালস হচ্ছে 1000 মিলিমিটার মার্কারি। আর এখানে হচ্ছে আয়তন 80 ঘন সেন্টিমিটার হয়। তাহলে 80 ঘন সেন্টিমিটার যদি হয়, তাহলে এখন হচ্ছে 80 সিসি আছে। তার ভিতরে তো ওই মার্বেলটা আগের মতোই আছে, মার্বেলের আয়তন তো সেই ভিএম যা ছিল তাই। তাহলে V2 এটা হচ্ছে 80 মাইনাস ভিএম, এইটা। তাহলে এখন আমরা সিম্পলি বসাবো P1 V1 ইকুয়ালস P2 V2। তাহলে হচ্ছে P1 V1 ইকুয়ালস P2 V2। কেন আমরা এখানে শুধু গ্যাসের আয়তনটাকে আলাদা করে নিলাম? তার কারণ হচ্ছে মার্বেলের তো আর আয়তন পরিবর্তন হবে না ওই চাপের কারণে, শুধু গ্যাসেরই হবে, তাই শুধু গ্যাসের আয়তনটাকে আমরা আলাদা করে নিলাম। তাহলে P1 আমাদের কত? P1 হচ্ছে 760, V1 আমাদের কত? 100 মাইনাস ভিএম। আর P2 আমাদের কত? P2 হচ্ছে 1000, 1000। ও, এখানে একটা কথা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা দেওয়ার আরেকটা উদ্দেশ্য আছে। অঙ্ক তো সোজা, চাপ 1000 মিলিমিটার পর্যন্ত বাড়ালে, আমি যদি বলতাম চাপ 1000 মিলিমিটার বাড়ালে, তাহলে কত হইতো জানো? 760 প্লাস 1000, তার মানে 1760 হইতো। আর এখানে বলছে 1000 পর্যন্ত বাড়ালে, তার মানে চাপটা বেড়ে 1000 হইছে। তাহলে এই যে চাপটা বেড়ে 1000 হইছে। V2 কত? 80 মাইনাস ভিএম।
ক্যালকুলেটরে বসাও, ভিএম পেয়ে যাবা ঝটপট। ক্যালকুলেটরে বসাও। তাহলে বুঝছো কেন 700, সরি, 1760 না লিখে 1000 লিখছি? এটাই প্রশ্ন। তাহলে 16.67 আসার কথা। এই যে এখানে মাহবুবুর রশিদ খুব সুন্দরভাবে সবার আগে অ্যান্সার দিয়ে দিছো। আর ফাউজিয়া হচ্ছে ঘ বুঝো নাই কোনটার, আগেরটার? আগেরটার ঘ কিন্তু সহজ। আগেরটার ঘটা আমি জাস্ট একটু রিক্যাপ করি। ওই পানির নিচে থাকা অবস্থায় আরো 1 লিটার অ্যাড করা হয়েছে, তাহলে এটা নিচে থাকা অবস্থায় 1 লিটার। তাহলে নিচে থাকা অবস্থায় ভি টু আমরা পেয়ে গেছি 2.1, আর উপরে থাকা অবস্থায় ভি ওয়ান কত সেটাই বের করব। তাহলে পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস পি টু ভি টু। এই পি ওয়ান আর পি টু আগের পেজে আমরা করে ফেলছিলাম গতে, সেই ভ্যালুটা খালি এখানে বসাই দিছি। তাহলে উপরে থাকা অবস্থায় যে ভলিউম সেটা বের করছি, দেখছি 9.5 এর চেয়ে বেশি, তার মানে বেলুন ফেটে যাবে, কারণ বেলুন 9.5 এর চেয়ে বড় হইতে পারে না। এইবার এইটাতে আসি। তাহলে এখানে আমাদের ভিএম যেটা আসছে ক্যালকুলেশন করে, সেটা হচ্ছে 16.67 সিসি, সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার, এইটাই। তাহলে এখানে খেয়াল করে দেখো, দুই পাশে মিলিমিটার মার্কারি মিলিমিটার মার্কারি ছিল, কেটে গেছে। সিসি সিসি ছিল, কেটে গেছে। তাহলে শেষমেশ ভিএমটা সিসিতেই আসছে আমাদের। ঠিক আছে। আর নাইম বলছো যে এটা না বললে নিশ্চিত ভুল করতা। এই যে এই জন্যই তো আমরা হচ্ছে এই ভুলগুলা করব, করে করে হচ্ছে এখান থেকে শিক্ষা নিব, যাতে পরীক্ষায় গিয়ে ভুল না হয়। আগে ভুল করলে কোনো সমস্যা নেই, তুমি ইচ্ছা মতো ভুল করো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে না করলেই হইলো। সো এটা খেয়াল রাখবা। তাহলে মিলিমিটার পর্যন্ত বাড়ালে নাকি পর্যন্ত কথাটা দেয় নাই, এটা একটু উল্লেখ করবা আর কি, মানে সরি খেয়াল করবা, তাইলেই হবে। তাহলে আমরা হচ্ছে এই 3 নাম্বার প্রবলেম পর্যন্ত দেখলাম। এইবার তোমাদের জন্য একটা ব্রেইন টিজার আছে। তাহলে ব্রেইন টিজারটা সবাই আগে ভালো করে খেয়াল করো। হ্যাঁ, এই টাইমে চাইলে বিরতি দিতে পারতাম, বাট আপাতত আসলে ইচ্ছা করতেছে না, আমরা একটু সামনেই আগাই। সো ফেসবুকেও যারা আছো তারাও সবাই খেয়াল করো। হ্যাঁ, ফেসবুকে যারা আছো তারাও সবাই খেয়াল করো। এটার পরে আমরা দরকার হলে 5 মিনিটের একটা ব্রেকে যাব, বেশি ব্রেক দিব না, জাস্ট 5 মিনিট, বেশি বড় না। সো এটা একটু সবাই খেয়াল করো। নাকি এটা হচ্ছে নিজেরা করবা, মানে ব্রেকের মধ্যে নিজেরা করবা তারপর আমাকে অ্যান্সার দিবা কোনটা? তাহলে আমরা আগে আগে এটা বলি। 2 লিটার পাত্রের ভিতরে রক্ষিত গ্যাসের চাপ 3 অ্যাটমসফেরিক প্রেসার 3 atm। পাত্রের সাথে একটা সরু পাইপ দিয়ে একটা চুপসানো বেলুন যুক্ত করা হলো। দিয়ে বানানে অবশ্য ব ফালা নাই, শুধু দ হবে। ওকে। দিয়ে একটা চুপসানো বেলুন সংযুক্ত করা হলো। চুপসানো বেলুন মানে কি? এই যে এরকম চুপসানো বেলুন মানে এরকম, এটার ভিতরে কোনো বাতাস নাই। চুপসানো বেলুন হচ্ছে এরকম, এটার ভিতরে কোনো বাতাস নাই। বাতাস দিলেও ফুলবে। দিলে ফুলবে বলতে, যে ধরো হলুদ বেলুনটা আমি একটু ফুলাই, এটা এমন ভাবে রাবার আটকায় গেছে, ফুলতেই চাইতেছে না। এই যে এখন ফুলছে। তাহলে এখন হচ্ছে ফুলছে। তো এই যে ফুলছে, ফুলার ফলে কি হয়েছে একটু দেখো, পরের লাইনেই লেখা আছে। তাহলে চুপসানো বেলুন যুক্ত করা হলো। সাম্যাবস্থায় বেলুনের আয়তন কত যদি বেলুনের ভিতর অতিরিক্ত চাপ 1/2 atm হয়? তো বেলুনের ভিতর অতিরিক্ত চাপ কথাটার মানে কি? মানে হচ্ছে এই যে এখন তো বেলুন ফুলানো অবস্থায় আছে, তাই না? এখন বেলুনটা ফুলানো অবস্থায় আছে। তাহলে বেলুনের বাইরে একটা প্রেসার আছে, এক বায়ুমণ্ডলীয় চাপ। বেলুনের ভিতরে একটা প্রেসার আছে। তো বেলুনের ভিতরে প্রেসারটা কি বাইরের বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কম না বেশি? অবশ্যই বেশি। তো যতটুকু বেশি ওইটাকেই আমরা বলতেছি অতিরিক্ত চাপ। তাহলে এই প্রশ্নটার সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। 2 লিটার পাত্রের ভিতরে রক্ষিত গ্যাসের চাপ 3 atm। পাত্রের সাথে সরু পাইপ দিয়ে চুপসানো বেলুন যুক্ত করা হইল। সাম্যাবস্থায় বেলুনের আয়তন কত যদি বেলুনের ভিতরের অতিরিক্ত চাপ 0.5 atm হয়? তাহলে এটা করতে থাকো। আমরা এই পুরো স্ক্রিনটাই ধরে রাখবো, 5 মিনিটের একটা ব্রেকে যাচ্ছি। তাহলে এখন বাজে হচ্ছে 11টা 45, আমরা 11টা 50-এ ফিরে আসবো। এর মধ্যে হয়ে যাবে সবার এটা করা। তাহলে পুরো স্ক্রিনটাই ধরা থাকবে।
ওকে, আচ্ছা ফেসবুকে যেহেতু আমাকে কমেন্ট মনিটর করতে হবে, 1 মিনিট আমাকে টাইম দাও, আমি ফোনটা একটু চার্জে বসাই নেই। আপাতত ল্যাপটপ থেকেই ফোন চার্জ দিয়ে দিই। তাহলে আমরা এটা সলভ করে দিব না? ঠিক আছে, অনেকে অলরেডি কিন্তু উত্তর দিছো, অনেকে অলরেডি উত্তর দিছো, যেমন আহ ফাউজিয়াকে আমি দেখতে পাচ্ছি 6 লিখছো, তারপরে শাম্মীকে দেখতে পাচ্ছি 1.7 লিখছো, 1.7 লিটার অনেকে লিখছো, আবার অনেকে 3.714 লিটার লিখছো, এরকম অনেকে অনেকগুলা লিখছো। আর এদিকে প্লাবন বলছো 1.71, মিরাজ বলছো 2 লিটার, আনাস বলছো 2 লিটার, অনেক কিছু বলছো। তাহলে চলো আমরা দেখি আসলে এক্স্যাক্টলি কত হয়, এটা আমরা একটু হিসাব করে দেখি। ওকে, 2 লিটার পাত্রের ভিতরে রক্ষিত গ্যাস। তাহলে এই যে দেখো, এইটা আমাদের সেই 2 লিটারের পাত্র। আমি পাত্রটা আঁকি, এই যে এইটা মনে করো আমাদের 2 লিটারের পাত্র, এটার মাথায় সরু পাইপ লাগানো আছে, এই যে এইটা। তো এইটার ভিতরের আয়তন কত? এটার ভিতরের আয়তন 2 লিটার। তাহলে এটার ভিতরে যেই গ্যাস আছে সেই গ্যাসের চাপ প্রথমে হচ্ছে 3 atm। এরপরে এই পাত্রটার সাথে কি করা হইলো? একটা চুপসানো বেলুন কানেক্ট করা হইলো। তাহলে চুপসানো বেলুন কানেক্ট করার ফলে বেলুনটা ছোট ছিল, এই প্রেসারের কারণে বাতাস গিয়ে গিয়ে বেলুনটা আস্তে আস্তে ফুলতে থাকবে, যেরকম বেলুনটা আস্তে আস্তে ফুলতে থাকবে। ফুলতে থাকলে কতক্ষণ পর্যন্ত পাত্র থেকে বেলুনে বাতাস যাবে? যতক্ষণ না পর্যন্ত বেলুন এবং পাত্রের ভিতরের চাপ সমান হয়, বেলুন এবং পাত্রের ভিতরের চাপ সমান হয়, ততক্ষণ ও বাতাস দিতে থাকবে। যখন সমান সমান হয়ে যাবে তখন আর বাতাস দিবেও না, নিবেও না। এম আই রাইট? ঠিক আছে, তাহলে এইবার একটু আসো, বলে দিছে যে বেলুনের ভেতর অতিরিক্ত চাপ 0.5 atm হয়, এটা বলছে। তাহলে বেলুনের সাম্যাবস্থা কোনটা? সাম্যাবস্থা এটাই। সাম্যাবস্থা হচ্ছে এই যে আমরা বললাম যে এই বাতাস যেতে যেতে যখন দুইটার চাপ সমান হয়ে যাবে তখন আর বাতাস আদান প্রদান হবে না, এটাই তো সাম্যাবস্থা, এটাই ইকুইলিব্রিয়াম। তো সেই ইকুইলিব্রিয়াম অবস্থা, এটার ভিতরে অতিরিক্ত চাপ 0.5। তাহলে এটার ভিতরে চাপ কত? বাইরের চাপ হচ্ছে 1 atm, তাহলে ভিতরের চাপ হচ্ছে এই 1 atm প্লাস অতিরিক্ত 0.5 atm, অর্থাৎ 1.5 atm। 1.5 atm, ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে 1.5 atm। নেক্সট, এইবার আমরা চিন্তা করি তাহলে এই পাত্রের ভিতরে চাপ কত? যেহেতু সাম্যাবস্থায় আছে তাহলে পাত্রের ভিতরে চাপ অবশ্যই তার সমান 1.5 atm। এখন এইখানে ভলিউম ছিল শুধুই 2 লিটার, এইখানে ভলিউম হইছে পাত্রের 2 লিটার প্লাস বেলুনের ভিতরের যে ভলিউম, এটা কত এটা তো আমরা জানি না, এটার নাম দিলাম আমরা মনে করো ভি। তাহলে আমাদের P1 কত? P1 হচ্ছে এই বাতাসটুকুর জন্য 3 atm, V1 কত? 2 লিটার। P2 কত? দুইটাতে মিলে একই তো চাপ, 1.5 atm। V2 কত? 2 লিটার প্লাস ভি, 2 লিটার প্লাস ভি। তাহলে আমরা এখন P1 V1 ইকুয়ালস P2 V2 বসাবো। P1 V1 ইকুয়ালস P2 V2। P1 আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে যে স্মল ভি। তাহলে আমরা হচ্ছে 2 প্লাস ভি যেটা, এটা বের করে ফেলি। তাহলে P1 এর জায়গায় আসতেছে আমাদের 3, V1 এর জায়গায় আসতেছে আমাদের 2, 3 দুগুণে 6, P2 এর জায়গায় আসতেছে 1.5, এখানে হচ্ছে 2 প্লাস ভি এইটা। তাহলে 2 প্লাস ভি ইকুয়ালস আসতেছে, এই 1.5 দিয়ে যদি আমি 3 কে ভাগ দিই 2 হয়, তাহলে 2 দুগুণে 4। তাহলে ভি ইকুয়ালস হচ্ছে 2 মাইনাস করো 2, তাহলে ভি হচ্ছে 2 লিটার। তাহলে বেলুনের আয়তন 2 লিটার। তাহলে এই যে ভি যেটা, এটা হচ্ছে আমাদের বেলুনের আয়তন, বেলুন ভি। সো এই হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার 2 লিটার। তাহলে যাদের যাদের অ্যান্সার 2 লিটার আসছে, এক্সেপশনালি ভালো করে চিন্তা করছো তোমরা, ভেরি গুড, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ, তোমরা অ্যাটেন্টিভ
এবং ক্রিটিক্যাল প্রবলেম তোমরা সলভ করতে পারতেছো, তাহলে বাকিরা যারা অন্য অ্যান্সার গুলা নিয়ে আসছিলা তারা নিশ্চয়ই নিজের ভুলটা ধরতে পারছো। যে বেলুনের আয়তনটা চাইছি আমি, পাত্রটা তো হাওয়া করে দেই নাই, পাত্রটা তো চুপসায় দেই নাই, পাত্র পাত্রের জায়গায় আছে, তার সাথে পাইপ দিয়ে বেলুন লাগানো হয়েছে, শুধু বেলুনটার আয়তন চাওয়া হয়েছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষায় যে আসে না তা কিন্তু না, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। সো এরকম অনেক এরকম কিছু কিছু প্রশ্ন আসছে, যেমন তোমাদের পরে কয়দিন পরে আমি আরেকটা অঙ্ক করাবো এই চ্যাপ্টার প্রবলেম সলভিং এর সময়। সেটা হচ্ছে একই রকম একটা সিলিন্ডারে প্রেসার দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, বলা হয়েছে এই এই গ্যাস দিয়ে এক বায়ুমণ্ডলীয় চাপে কয়টা বেলুন ফুলানো যাবে যদি প্রতিটা বেলুনের আয়তন এত হয়। কয়টা বেলুন ফুলানো যাবে যদি প্রতিটা বেলুনের আয়তন অমুক হয়। সো ওই প্রশ্নটাতেও একটা লাস্টে টুইস্ট আছে, ওটা যখন দেখাবো তখন দেখবা। সো যাদের যাদের হইছে তাদেরকে কংগ্রাচুলেশনস, ভেরি গুড, তোমাদের প্রবলেমটা হইছে, মানে প্রবলেম তো না, সলিউশনটা হইছে। আর আরেকবার বুঝাইতে বলছো কেউ কেউ, তাহলে আমি লাস্ট আরেকবার বুঝাই সামনে অগ্রসর হই। দেখো, প্রথমে শুধু পাত্র 2 লিটার 3 ATM লিখছি, P1 V1 লিখছি, শেষ। এরপর এটার সাথে একটা পাইপ দিয়ে বেলুনটা লাগানো হয়েছে, তাহলে বাতাস যাওয়া শুরু করছে, তাহলে বাতাস যেতে যেতে বেলুন ফুলতে থাকবে, তাহলে ওভারঅল আয়তন কি বৃদ্ধি পাচ্ছে, এটা আর এটা মিলায়ে, তাহলে কি প্রেসার কমতে থাকবে, কার ল, বয়েলস ল। তাহলে এই অনুযায়ী বেলুন ফুলতে ফুলতে যখন এটার ভিতরের চাপ আর এটার ভিতরের চাপ সমান হয়ে যাবে তখন আর বাতাসের আদান প্রদান হবে না। সেই অবস্থায় বেলুনের ভিতরের চাপটা প্রশ্নে বলে দিছে যে বেলুনের ভিতরে অতিরিক্ত চাপ 1/2 ATM। অতিরিক্ত চাপ মানে কি, বাইরের বায়ুমণ্ডলের তুলনায় ভিতরে চাপ কত বেশি, তাহলে বাইরে 1, তাহলে ভিতরে কত, 1 + 1/2, 1.5। তাহলে এখানে 1.5 হইলে এখানেও 1.5, কারণ নাইলে তো আরো আদান প্রদান হইতো, চাপ সমান সমান হয়ে গেলে আর আদান প্রদান হয় না। তাহলে আমরা P2 পেয়ে গেছি 1.5, আর V2 টা বের করতে হবে। V2 এখন কতটুকু, এইটা আর এটা মিলায় যতটুকু, এইটা তো 2 2 আছে পাত্রের ভিতরে, পাত্র তো আর আমি চেঞ্জ করি নাই। আর এই এই জন্যই অনেকের কিন্তু হচ্ছে এইটা নিয়ে কনফিউশন থাকে যে স্টিল কেন পাত্র 2 লিটার, পাত্র থেকে না গ্যাস বের হয়ে গেল, তো কি হয়েছে, পাত্রের ভিতরের আয়তনটাই তো এখানে আয়তন হিসেবে কাউন্ট হয়। সো পাত্রে একটা 2 আছে, বেলুন একটা V, তাহলে 2 + V হচ্ছে আমাদের V2, টোটাল ভলিউম আর কি। তাহলে এবার P1 V1 = P2 V2, এখান থেকে V এর ভ্যালু বের হয়ে গেছে। তাহলে এটা ছোট্ট নিট একটা প্রবলেম ছিল। সো এটা যারা বের করতে পারছো, ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ, তাহলে আরো অ্যাটেন্টিভ এন্ড কেয়ারফুল হইতে হবে। ঠিক আছে। আয়শা, জানো কিনা জানি না, মানে আমাদের হচ্ছে প্রবলেম সেট গুলো একদিন পরে যায়, ক্লাসটা যেদিন হয়ে যায় একদিন পরে যায়, বাট প্রত্যেক ক্লাসের সাথেই কিন্তু প্রবলেম সেট যায়। ও, প্রবলেম সেটের কথা বলছো, সরি আমি কুইজের কথা ভাবছি। হ্যাঁ, এবার প্রবলেম সেট তোমরা হচ্ছে তাড়াতাড়িই পাবা, প্রথম সপ্তাহ থেকেই পাবা। এটা নিয়ে তো তোমাদের সাথে আমাদের কথাও হয়েছে, সো এটা পেয়ে যাবা ইনশাল্লাহ। এইবার আসি চার্লসের সূত্র। দেখো, আমরা বয়েলের সূত্র শেষ করছি, এবার চার্লসের সূত্রে আসি। চাপ স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে চাপ স্থির, পি স্থির, তাহলে ভলিউম আর টেম্পারেচার হ্যান্ড ইন হ্যান্ড আগায়, তাহলে টেম্পারেচার বাড়াইলে ভলিউম বাড়বে, যদি টেম্পারেচার কমাই ফেলি ভলিউম কমবে, তাহলে গ্রাফটা এরকম হয়। তো এইটার একটা পূর্ববর্তী বিবৃতি ছিল, পূর্ববর্তী বিবৃতিটা কি একটু দেখো। বলছে স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের নির্দিষ্ট ভগ্নাংশ 1/273 অংশ পরিবর্তিত হয়। তো এই কথাটার মিনিং কি? মনে করো একটা পাত্রে গ্যাস আছে, এই গ্যাসের ভলিউম হচ্ছে V0, টেম্পারেচার কত, 0 ডিগ্রি সেলসিয়াস। এখন সেখান থেকে আমি হচ্ছে যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, তাহলে এখন আয়তন কত হবে, নতুন আয়তন, এটার নাম দিলাম V1। তাহলে সেটা কত, 1 ডিগ্রি সেলসিয়াসে যে আয়তন, তাহলে সেই V1 হবে ওই সেই 0 ডিগ্রির যে আয়তনটা ছিল V0 প্লাস এই V0 এর 273 ভাগের 1 ভাগ, 273 ভাগের 1 ভাগ। তুমি যদি এখান থেকে হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াও, 2 ডিগ্রি সেলসিয়াস যদি বাড়াও, তাহলে V2 এটা হবে হচ্ছে V0 প্লাস V0 এর 273 ভাগের 2 ভাগ।
সো এটা হচ্ছে পূর্ববর্তী বিবৃতি যেটা সেখান থেকে পাওয়া যায়। তাহলে মোর ইন্টারেস্টিংলি যদি আমরা এখান থেকে তাপমাত্রা কমাই, -1 ডিগ্রি -2 ডিগ্রিতে নিয়ে যাই, তাহলে এখানে প্লাস না হয়ে কি হয়ে যাবে জানো? এই জায়গায় তখন মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্র হচ্ছে চাপ স্থির রেখে তাপমাত্রা কমাইতে থাকলে ভলিউম কমে, তাপমাত্রা বাড়াইতে থাকলে ভলিউম বাড়ে। ক্লিয়ার? ওকে, এইবার এইটুকু তো বুঝছো, এটাতে কারো কোনো ঝামেলা আছে? একটু দেখো। এখানে কোনো ঝামেলা আছে কিনা দেখো, এইটুকু পর্যন্ত এটা বুঝতে পারছো কিনা? আর একজন ফেসবুকে দেখলাম জিজ্ঞেস করছো যে বেলুনের আয়তন আর পাত্রের আয়তন সেম কিভাবে হলো, বুঝলাম না। ওই আসলে ডাটাগুলো এমন ভাবে দেওয়া যে বেলুনের ফাইনাল আয়তনটা পাত্রের আয়তনের সমান সমান এসে পড়ছে। ডাটা ডিফারেন্ট হলে ডিফারেন্ট হইতো, এর চেয়ে বড় হইতে পারতো, ছোট হইতে পারতো। তুমি সেম অঙ্কটাই করো, এখানে আদি যে চাপ এটা 3 atm না ধরে 4 atm ধরে নাও, তাহলে দেখবা বেলুনের আয়তন ডিফারেন্ট আসছে। বুঝতে পারছো না কথা? তুমি নিজে এটা করে দেখো। ওকে, তাহলে আশা করি এটা বোঝা গেছে। এইবার পরম শূন্য তাপমাত্রার ধারণা যে এইখান থেকে আসছে সেটাতে আসি। প্রহর বলছে যে আয়তন বাড়লে চাপ কমার কথা না? কোনটাতে? যে এটাতে আয়তন বাড়লে চাপ কমবে কিনা? আমরা হচ্ছে চাপ স্থির রাখছি, রেখে টেম্পারেচার বাড়াইলে ভলিউম বাড়ে। টেম্পারেচার তো চেঞ্জ করছি, এই জন্য মিলে গেছে জিনিসটা, নাইলে হইতো না। তুমি জিজ্ঞেস করতে পারো, এটা জিজ্ঞেস করতে পারো যে চাপ কিভাবে স্থির রাখলাম, সেটা জিজ্ঞেস করলে এই যে দেখো, ধরো এটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের ভিতরে গ্যাস আছে। তো এই গ্যাসকে আমরা একটা পিস্টন দিয়ে আটকাই দিলাম, ফ্রিকশনলেস পিস্টন। সেই পিস্টনের উপর একটা বাটখারা চাপাই দিলাম, একটা বাটখারা এটার উপরে চাপাই দিলাম। তাহলে এই বাটখারাটার ভর তো নির্দিষ্ট, তাহলে এই বাটখারাটার ওজন নির্দিষ্ট, তাহলে বাটখারা কর্তৃক এই পিস্টনের উপরে প্রযুক্ত বল নির্দিষ্ট, আর এই পিস্টনের ক্ষেত্রফল নির্দিষ্ট। তাহলে এখানে যে চাপটা দিবে সেই চাপটাও নির্দিষ্ট, তাহলে একই চাপ থাকবে। তাহলে এইবার তুমি যদি টেম্পারেচার বাড়াও, টেম্পারেচার বাড়াইলে এই মলিকুল গুলা জোরে জোরে ধাক্কা দিয়ে ওকে উপরে উঠায় ফেলবে, তাহলে আয়তন বাড়লো। কিন্তু প্রেসার তো নির্দিষ্টই আছে, কেন? কারণ ও উপরে উঠায় যেখানে স্থির হয়েছে সেখানেও তো পৃথিবীর আকর্ষণ বল একই, তাহলে এটার ওজন একই, এটার ক্ষেত্রফল একই, তাহলে এটার কর্তৃক প্রদত্ত চাপও একই। এইরকম আর কি ব্যাপারটা। তাহলে ধাক্কা দিয়ে যখন উপরে উঠায় ফেলছে তখন আয়তন বাড়ছে, তাহলে আয়তনটা কেন বাড়ছে? তাপমাত্রা বাড়ানোর কারণে। তাহলে তাপমাত্রা এখানে চেঞ্জ হচ্ছে দেখে ভলিউম বাড়তেছে, চাপ স্থির রেখে। ওকে, পরম শূন্য তাপমাত্রার ধারণাটা একটু দেখে আসি আমরা। সেটা হচ্ছে আমরা ওয়াই অ্যাক্সিসে মনে করো গ্যাসের ভলিউম নিলাম, আর এক্স অ্যাক্সিসে হচ্ছে আমরা টেম্পারেচার নিচ্ছি ডিগ্রি সেলসিয়াস ইউনিটে। এখন আমরা দেখলাম কি 0 ডিগ্রি সেলসিয়াস যখন টেম্পারেচার, তখন একটা গ্যাসের ভলিউম হচ্ছে V0। তাহলে এরপরে আমরা যখন 10 ডিগ্রি সেলসিয়াসে যাব, বা 100 ডিগ্রি সেলসিয়াসে যাব, বা 200 ডিগ্রি সেলসিয়াসে যাব, তখন কি এটার ভলিউম বাড়তে থাকবে না? আমি একটু হিসাব করে দেখি কিরকম হবে। এই যে এরকম, এইভাবে বাড়তে থাকবে না? এই যে এরকম করে বাড়তে থাকবে। ট্রু, এরকম করে বাড়তে থাকবে, কারণ প্রতি 1 ডিগ্রিতে কি হয়, এইটার 273 ভাগের 1 ভাগ করে বাড়ে। তাহলে 100 ডিগ্রিতে কি, এটার 273 ভাগের 100 ভাগ বাড়বে। তাহলে এই 100 ডিগ্রিতে এরকম একটা পাবো, 200 ডিগ্রিতে এরকম একটা পাবো, এরকম। তাহলে ভলিউম বাড়তেছে, ভলিউম আদর্শ গ্যাসের জন্য বাড়তেছে। তাহলে এখন উল্টা চিন্তা করো, আমি যদি টেম্পারেচার কমাই তাহলে কি ভলিউম কমতে থাকবে? তাহলে ভলিউম কমতে থাকবে, কমতে থাকবে। তাহলে কমতে থাকলে এটাকে যদি আমি পিছনে বাড়াই, একটা জায়গায় এসে মিলিত হবে। যেই জায়গায় এসে মিলিত হবে এখানে কি আয়তন শূন্য, আয়তন শূন্য, আয়তন শূন্য। এখন সত্যি কথা হচ্ছে আসলে কিন্তু আমি টেম্পারেচার কমায় কমায় এটার আয়তন 0 বানাই নাই। আমি আসলে এখান থেকে টেম্পারেচার বাড়ায় ভলিউম বাড়াইছি, দেখছি যে আরে স্ট্রেট লাইন আসে, তাহলে স্ট্রেট লাইনটাকে খালি পিছনে বাড়াই দিছি। তাহলে পিছনে বাড়াই দিলে যেই জায়গায় গিয়ে এক্স অক্ষকে ছেদ করে সেই তাপমাত্রাটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। 0.16 আছে, ওটা আপাতত ইগনোর করলাম। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস। ঠিকই তো আছে, কারণ এই V0 এর 273 ভাগের 1 ভাগ করেই তো কমতে থাকে।
তাহলে এখানে 273 ভাগের 1 ভাগ করে যদি কমতে থাকে, তাহলে 0 করে ফেলার জন্য কি 273 পিছনে নিতে হবে, তাই না? তাহলে যদি 273 পিছনে নেই, তাহলে এখানে আয়তনটা শূন্য হয়। বাট এটা কি সত্যি সত্যি করছি না তাত্ত্বিক ভাবে? তাত্ত্বিক ভাবে, থিওরিটিক্যালি। তাহলে তাত্ত্বিক ভাবে আয়তন শূন্য। তাহলে এই যে যেই তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন বলো বা যে কোনো গ্যাসের আয়তনই বলো, তাত্ত্বিক ভাবে সেটা শূন্য হয়, ওই তাপমাত্রাটাকে বলতেছি পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা। এইটাকে তখন আমরা 0 ধরে যে স্কেলটা বানাইছি ওইটাই কেলভিন স্কেল। তাহলে 0 কেলভিন এখান থেকে আসছে। এখন তুমি বলতে পারো যে স্ট্রেট লাইনটাকে তো আরো পিছনে বাড়ানো যায়, কিন্তু স্ট্রেট লাইন আরো পিছনে বাড়াইলে এটা ওয়াই অক্ষটা নেগেটিভে চলে যাচ্ছে না? তাহলে ভলিউম কি নেগেটিভ হয়? নেগেটিভ ভলিউম তো ডিফাইন্ড না, তাই না? সো এটা নেগেটিভে যাবে না, বা এর চেয়ে কম তাপমাত্রা আসলে সম্ভব না। হ্যাঁ, তোমরা যারা একটু ঘাটাঘাটি করার অভ্যাস আছে, তারা আবার উইকিপিডিয়ায় খুঁজা নেগেটিভ কেলভিন টেম্পারেচার নামেও একটা জিনিস পাবা, বাট সেইটা এইটার সাথে কোনোভাবেই রিলেটেড না, ওইটা টোটালি অন্য জিনিস। তাহলে ওইটাতে এখন আপাতত যাচ্ছি না। তাহলে আপাতত আমরা কি জানি? 0 কেলভিনের চেয়ে নিচে কোনো টেম্পারেচার সম্ভব না। কিন্তু ওই যে তোমাদের মধ্যে কেউ কেউ ভাইটা বের করে ফেলবা যে নেগেটিভ কেলভিন বলেও একটা জিনিস আছে, তখন আবার আমাকে ধরবা, বলবা যে ভাইয়া বলছেন 0-র নিচে সম্ভব না, তাহলে মাইনাস করতে আসলো। এই জন্য ডিসক্লেইমার দিয়ে নিলাম, সেটা অন্য জিনিস। ঠিক আছে, ওটাও আমরা জানি, কিন্তু অন্য জিনিস। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। এখন বাস্তবে আসলে কি হয় রে ভাই? বাস্তবে গ্যাসকে যথেষ্ট তরল মানে যথেষ্ট ঠান্ডা করে ফেললে ও না তরল হয়ে যায়। যখন তরল হয়ে যায় হঠাৎ করে ভলিউম ডিক্রিজ করে। এরপর আরো ঠান্ডা করতে থাকলে ভলিউম খুব একটা চেঞ্জ হয় না, তারপরে হচ্ছে হঠাৎ করে এটা আবার কঠিন হয়ে যায়। তো যখন কঠিন হয়ে যায় তখন তো আর ওর ভলিউম চেঞ্জের আসলে ইস্যু নাই, একটা ভলিউম তখন থেকে যায়। সো এরকম একটা ভলিউম তখন থেকে যায় ও যখন কঠিন পদার্থ হয়ে গেছে। সো এখানে হচ্ছে গ্যাসটা তরল, আর এখানে হচ্ছে গ্যাসটা কঠিন হয়ে যায়। সো এটা হচ্ছে বাস্তব। আর ডট ডট দিয়ে যেটা দেখাইছি সেটা হচ্ছে তাত্ত্বিক ভাবে গ্যাসের আয়তন শূন্য। অ্যাজ ইফ গ্যাসটা যদি ওই তাপমাত্রাতেও গ্যাসই থাকতো, তাহলে ছোট হইতে হইতে ওর আয়তন শূন্য হয়ে যেত। ওই কনসেপ্ট থেকে হচ্ছে পরম শূন্য তাপমাত্রার আইডিয়াটা আসছে। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে রিয়েল লাইফে আমরা অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে যেতে পারবো কি না? এখনো পারি নাই, আসলে এখনো পারি নাই। ওকে, ক্লিয়ার তো? আর তাসরিফ জানতে চাইছো যে কিভাবে হিসাব করে আমি এই লাইনটা আঁকছি। দেখো, আমার ফর্মুলাটা এরকম ছিল না? ভি থিটা, ভি থিটা ইকুয়ালস ভি নট প্লাস ভি নট ইন্টু থিটা ডিভাইডেড বাই 273। তাহলে এইটা y ইকুয়ালস এম এক্স প্লাস সি, এই ক্যাটাগরিতে পড়ে যায়, সরল রেখার সমীকরণ। তাহলে এই সি হচ্ছে y অক্ষের ছেদাংশ, এই যে ভি নট, তাহলে y অক্ষে এতটুকু ছেদ করছে। আর 1/273 হচ্ছে এটার ঢাল, তাহলে ঢালটা কি এখানে পজিটিভ, তাহলে আমি এরকম পজিটিভ ঢাল দিয়ে একটা রেখা আঁকছি, এইটাই। তাহলে এইবার এই প্রবলেমটা সলভ করো তো। এটা যদিও অ্যাডমিশন টেস্টে আসছিল, বাট এটা এখন তোমরা পারবা। বলছে 500 মিটার কিউব আয়তনের ঘরের বাতাসের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। ফন্ট ভেঙে গেছে এখানে। সো এয়ার কুলার ব্যবহার করার জন্য বাতাসের তাপমাত্রা কমে 23 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। যদি ঘরে বায়ুচাপ সমান থাকে, তবে শতকরা কত ভাগ বাতাস ঘরের মধ্যে আসবে বা বাহির হয়ে যাবে? তাহলে আমরা ওই ঘরের বাতাসের জন্য আগে একটু তুলনা করি। মনে করো এটা ছিল আমার ঘর, এটা আমার ঘর, ঘরের আয়তন হচ্ছে 500 মিটার কিউব। আর ঘরের ভিতরে আছে ঘরের বাতাস, এই যে ঘরের ভিতরে আছে ঘরের বাতাস, এই ঘরের বাতাসের আয়তন কত? 500 মিটার কিউব। ঠিকই তো আছে, কারণ ঘরের ভিতরে বাতাস যতটুকু আছে ওইটাই তো আয়তন। তাহলে আমরা V1 ধরে নিব, V1 ধরে নিব 500 মিটার কিউব। আর টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে প্রথমে 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে T1, ও একটা জিনিস তো বলি নাই, ওইটা বইলে আসি, তারপরে হচ্ছে আমরা এই অঙ্কটাতে আসি।
বলি নাই যেটা, সেটা হচ্ছে এই যে এইখানে। তো এই যে প্রথম যে লাইনটা বলছিলাম না, চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, তাহলে ভি প্রপোর্শনাল টু টি, তাহলে এটা এখানে একটু লিখে দেই, ভি প্রপোর্শনাল টু টি। তাইলে এখান থেকে লেখা যায় ভি ইকুয়ালস সাম কনস্ট্যান্ট ইনটু টি, ধ্রুবক ধ্রুবক ইনটু টি। তাহলে কি আমি এটা বলতে পারি যে ভি বাই টি এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস ভি টু বাই টি টু ইকুয়ালস ভি থ্রি বাই টি থ্রি, এগুলো সবই হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে আমরা চার্লসের সূত্রে অঙ্ক করার সময় এটা ইউজ করবো, ভি ওয়ান বাই টি ওয়ান, ভি টু বাই টি টু, ভি থ্রি বাই টি থ্রি, এটা ইউজ করবো। তাহলে এইটাই চলো আমরা এখানে ইউজ করি। তাহলে ভি ওয়ান এত, টি ওয়ান কত, 37 ডিগ্রি। কিন্তু আমরা কি এখানে 37-এ রাখবো নাকি রাখবো না, নাকি আমাদের কেলভিনে নিতে হবে? অ্যান্সারটা হচ্ছে কেলভিনে নিতে হবে। তাহলে আমরা 273 অ্যাড করব, করে কেলভিনে নিব। কেন এটা করব সেইটা আগে আমাকে বলো, এটা কেউ জানো কিনা, কেন আমার এখানে কেলভিনে নিতেই হবে? তাহলে এটা 310 আসছে আমার, 37 প্লাস 273, 310। আর এরপরে এরপরে একটু চিন্তা করো, এরপরে আমি যেই সিনারিওটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ঘর যা ছিল তাই আছে, ঘর যা ছিল তাই আছে, ঘর হচ্ছে 500 মিটার কিউব, এটা হচ্ছে ঘর, ঘর লিখে ফেলছি ঘর। আর এটা হচ্ছে ঘর, এই যে এটা হচ্ছে ঘর। আর এটা হচ্ছে কি, ঘরের ভিতরের বাতাস। এইবার ওই বাতাসটার কথা একটু চিন্তা করি তো, আমাদের ঘরের ভিতরে যে বাতাসটা ছিল এই বাতাসটার কথা চিন্তা করি। টেম্পারেচার আমরা এখন কমায় 23 ডিগ্রি বানায় ফেলছি, তাহলে কি এই বাতাসটা এখন আর এরকম থাকবে নাকি আরো শ্রিঙ্ক করবে? শ্রিঙ্ক করবে, ছোট হয়ে যাবে, শ্রিঙ্ক করে ছোট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে বাতাস। তাহলে আগের বাতাসটা ছোট হয়ে যাবে, বাইরে থেকে তখন বাতাস এসে বাকি জায়গা পূরণ করবে, বাইরে থেকে বাতাস এসে বাকি জায়গা পূরণ করবে। তাহলে এই বাতাসটুকুর ভলিউম আমি এখন ধরে নিচ্ছি ভি টু, মানে ঘরের ভিতরে যেই বাতাস ছিল সেই পুরনো বাতাসটুকুর আয়তন ধরে নিচ্ছি ভি টু। আর এখন টেম্পারেচার কত? টেম্পারেচার টি টু হচ্ছে আমাদের 23 ডিগ্রি সেলসিয়াস। তাহলে হচ্ছে 23 23 প্লাস 273, তাহলে কত আসে? 296 কেলভিন। তাহলে এখন আমরা ভ্যালু বসাই, ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস ভি টু বাই টি টু। তাহলে ভি ওয়ান ছিল আমাদের 500, টি ওয়ান 310, তারপরে হচ্ছে ভি টু আমরা জানি না, টি টু 296। তাহলে ভি টু হচ্ছে 500 ইন্টু 296 বাই 310, 477.42। তাহলে 500 থেকে ভি টু বাদ দিলে কত থাকে? 22.58। তাহলে এইটা কত পার্সেন্ট? আগের যে পুরনো বাতাসটুকু ছিল সেই পুরনো বাতাসের কত পার্সেন্ট? পুরনো বাতাসের এটা কত পার্সেন্ট? তাহলে পুরনো বাতাসের বর্তমান আয়তন এত, বাইরে থেকে যে বাতাস ঢুকছে সেটা ঘরের ভিতরে ঢুকার পরে আয়তন এত। তাহলে এটা কিন্তু পুরনোটারই নতুন আয়তন, আর এটা হচ্ছে বাইরের বাতাস ঢুকে 23 ডিগ্রি হওয়ার পরে সেটার আয়তন। তাহলে 23 ডিগ্রিতে আমরা হচ্ছে পুরনো বাতাস আর নতুন বাতাসের রেশিও করব। 23 ডিগ্রিতে, কত ডিগ্রিতে? 23 ডিগ্রিতে। তাহলে 23 যদি আমরা রেশিও করি, তাহলে 22.58 ডিভাইডেড বাই 477.42 ইকুয়ালস, দেখি কত পার্সেন্ট হয়। 22.58 divided by 477.42, এটা আসছে হচ্ছে 0.047। তাহলে 100 দিয়ে গুণ করলে 4.73, 4.73%, 4.73%। তাহলে 4.73% এটা হচ্ছে অ্যান্সার, 4.73% এটা অ্যান্সার। তাহলে এটা অনেকের একটু বুঝতে অসুবিধা হবে, এটা অনেকের একটু বুঝতে অসুবিধা হবে কেন আমি 23 ডিগ্রিটা নিয়ে করলাম।
কেন 23 ডিগ্রিটা নিয়ে করলাম এটা একটু খেয়াল কইরো। ওকে, তাহলে আবার একটু রিক্যাপ করি। আমার 500 মিটার কিউব ঘরে 500 মিটার কিউব 37 ডিগ্রির বাতাস ছিল। সেই 37 ডিগ্রিকে যখন আমরা 23 ডিগ্রিতে নিয়ে গেছি, তখন v1/t1 = v2/t2 করে আমি পাইলাম যে সেই 500 মিটার কিউব হয়ে গেছে 477.42 মিটার কিউব। তাহলে বাইরের থেকে আসছে কত, এই বাকি খালি জায়গাটুকু পূরণ করছে। তাহলে বাকি খালি জায়গাটুকু হচ্ছে এই যে 22.52 মিটার কিউব। তাহলে এখন এটা কি 23 ডিগ্রিতে, এটাও 23 ডিগ্রিতে। তো সেই 23 ডিগ্রিতে পুরনো বাতাস আর নতুন বাতাসের রেশিও করছি 22.5258 ডিভাইডেড বাই 477.42। তাহলে 4.73% ঢুকবে, বাইরে থেকে ঢুকবে, কারণ এটা তো শ্রিঙ্ক করে ছোট হয়েছে, তাহলে বাইরে থেকে ঢুকবে। আর যদি এমন হইতো টেম্পারেচার বাড়াইছি, তাহলে হচ্ছে এটা এক্সপ্যান্ড করে বড় হইতো, তাহলে বের হইতো। বুঝতে পারছো? তাহলে ফাইনাল যেই টেম্পারেচারে আসছে ওই টেম্পারেচারের ভলিউম গুলা নিয়ে আমি রেশিও বানাইছি। বুঝতে পারছো কিনা কথাটা? সো এটা হচ্ছে এখানে বুঝার বিষয়। রুসিব যেটা জিজ্ঞেস করছে আমি এক্স্যাক্টলি এইটাই এখন বললাম, যে যেই ফাইনাল টেম্পারেচার, সেই ফাইনাল টেম্পারেচারে আমরা হচ্ছে পুরান বাতাস আর নতুন বাতাসের রেশিও করব। ব্যাস, ফাইনাল টেম্পারেচারে আমরা পুরান বাতাস আর নতুন বাতাসের রেশিও করব। ওকে, কি আর 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করতে হবে? না, হবে না। চাপীয় সূত্র বাকি আছে না, তারপর সমন্বয় সূত্র বাকি আছে না। তো চাপীয় সূত্র যেটা, দেখো এইটা আগেরটার মতোই ধরতে পারো। দেখো, আয়তন স্থির থাকলে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে চাপ হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক, পি প্রপোর্শনাল টু টি। তাহলে সেখান থেকে বলা যায় পি ইকুয়ালস সাম কনস্ট্যান্ট ইনটু টি। তাহলে আমি এখান থেকে বলতে পারি P1/T1 ইকুয়ালস P2/T2 ইকুয়ালস P3/T3 ইকুয়ালস ধ্রুবক, এরকম করে বলা যায়। আবার ওই যে ওইটাও সত্যি, স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0 ডিগ্রির চাপের একটা নির্দিষ্ট ভগ্নাংশ 1/273 অংশ পরিবর্তিত হয়। তার মানে মনে করো এখানে নির্দিষ্ট ভলিউম ভি, এটার ভিতরে একটা গ্যাস আছে যার 0 ডিগ্রিতে প্রেসার হচ্ছে P0। তাহলে এখন যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, তাহলে যেই প্রেসারটা পাবো সেটা হচ্ছে P1। ভলিউম কিন্তু সেই আগের মতোই আছে ভি। তাহলে আমার ছবি দেখে আবার অনেকে কনফিউজ হতে পারে, কই ভলিউম তো ছোট হয়ে গেল। না, ভলিউম আগের মতোই আছে, আমি এটা বরং কপি করে দেই। এই যে আগের মতোই আছে, সো ভলিউম আগের মতোই আছে ভি। তাহলে এখন এই P1টা কত? তাহলে এখন এই P1 ইকুয়ালস হচ্ছে P0 প্লাস P0/273 ইন্টু 1। তাহলে একইভাবে এটা কাজ করবে। তাহলে পি থিটার সূত্র কি হবে? পি থিটা ইকুয়ালস P0 প্লাস P0 ইন্টু থিটা ডিভাইডেড বাই 273। তাহলে থিটা এবার পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, ডাজন্ট ম্যাটার। আর গ্রাফ তো এটা আমরা আগের মতো দেখলামই, যে প্রেসার সরি টেম্পারেচার বাড়লে প্রেসার বাড়ে যখন ভলিউম স্থির থাকে। তাহলে এটা চাপীয় সূত্র। তো ওকে, চাপীয় সূত্রটাও না হয় আমরা দেখলাম। হ্যাঁ, তাহলে আমরা বয়েলের সূত্র দেখছি, চার্লসের সূত্র দেখছি, এবার হচ্ছে চাপীয় সূত্র। এইবার একটু সামনে আগাই। দেখো তো এখান থেকে এই প্রশ্নের উত্তর তোমরা নিজেরা দিতে পারো কিনা। বলছে স্থির আয়তনে 1 atm চাপের কোন গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কমালে পরিবর্তিত চাপ কত? পরিবর্তিত চাপ কত? পরিবর্তিত মানে কি? পরিবর্তন হয়ে যা হয়েছে। চাপের পরিবর্তন কত এটা কিন্তু জানতে চাই নাই, পরিবর্তিত চাপ কত। এখানেও কিন্তু প্রশ্নের মধ্যে মাইর প্যাচ আছে। সো এটা যারা ভুল করবা, মানে এটা যারা বুঝবা আর বুঝবা না, তারা কিন্তু এখানে দুইটা আলাদা অপশন দেখাবা। তোমরা কিন্তু দুইটা আলাদা অপশন দেখাবা। তাহলে বলো এটা আসলে কোনটা হবে? সোজা বাংলায় এটা ক্যালকুলেশন না করেও বলে দেওয়া সম্ভব যদি তুমি মাথা খাটাও। কেমনে মাথা খাটাও? এখানে, ও আচ্ছা, এটার উত্তর দেওয়ার আগে ওই যে লাভলি জিজ্ঞেস করছো যে কেন কেলভিন করবো, এটার উত্তরটা তো দেওয়া হয় নাই, তাহলে এখানে একটু দিয়ে নেই। তাহলে দেখো তো
P1/T1 = P2/T2 এরকম ছিল না? সো আমি যদি এখানে সেলসিয়াস রাখি, তাহলে সেলসিয়াস রাখলে রেশিওটা যা হবে, সেলসিয়াস থেকে যদি কেলভিনে কনভার্ট করি, নিচে যোগ করতেছি, একটা সংখ্যা যোগ করতেছি, হ্যাঁ 273 যোগ করতেছি, তাহলে রেশিওটা কি সেম থাকবে? তাহলে এটা যা হবে, মানে এটা যদি হয়, তাহলে P1/T1 + 273 আর P2/T2 + 273 এটা কি একই হবে কি না? না, একই হবে না। তাহলে সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করলে দুই পাশে রেশিও সেম থাকে না। আমরা কিন্তু ফর্মুলাগুলো বানাইছি কেলভিনের জন্য, তাহলে কনভার্ট করলে সেই ফর্মুলা আর কাজ করবে না। কিন্তু আমাদের প্রেসারের বেলায় কেন এই সমস্যা নাই? কেন দুই পাশে আমরা হচ্ছে আলাদা আলাদা ইউনিট নিলে, দুই পাশে আলাদা ইউনিট না, মানে এক এক সময় এক এক ইউনিট, বাট দুই পাশে সেম ইউনিট নিলে সমস্যা হয় না? প্রেসার আমি এই পাশে এটিএম, এই পাশে এটিএম নিতে পারি, এই পাশে প্যাসকেল, এই পাশে প্যাসকেল নিতে পারি, সমস্যা হয় না। কারণ এটিএম থেকে প্যাসকেলে নিতে গেলে কিছু যোগ বিয়োগ করা লাগে না, গুণ করা লাগে। তো অনুপাতের উভয় পাশে একই সংখ্যা দিয়ে গুণ করলে বা ভাগ করলে অনুপাত সেম থাকে, কোনো ঝামেলা হয় না, তাই এটা করা যায়। কিন্তু অনুপাতের উভয় পাশে বা উপরে নিচে একই সংখ্যা যোগ করলে অনুপাত তো সমান থাকে না। তাইলে এই জন্য এই যোগ বিয়োগ করে যেখানে কনভার্সন সেলসিয়াস কেলভিন, এটা অ্যালাউয়েবল না। তাহলে এটা ম্যাথের ব্যাপার। তাহলে আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু চিন্তা করি এখানে কি হবে। তাহলে এই যে 1 ডিগ্রি সেলসিয়াস কমাইলে পরিবর্তিত চাপ কত? তাহলে প্রথমে 1 atm ছিল, তাহলে পি নটটাই হচ্ছে 1 atm। তাহলে এখন 1 ডিগ্রি সেলসিয়াস কমানো হয়েছে, তাহলে পি নট মাইনাস পি নট ইন্টু 1/273। তাহলে 1/273 আসলে 0.00366। তাহলে 1 থেকে 0.00366 বাদ দিলে এইটাই থাকে। তাহলে অপশন হচ্ছে এই যে এইটা, 99634 atm। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি। আর যদি আমি এখানে চাইতাম চাপের পরিবর্তন কত হবে, তাহলে চাপের পরিবর্তন কত হবে বললে কারেক্ট অ্যান্সার হইতো -0.00366। পরিবর্তন মাইনাস মানে তাহলে জিনিসটা কমছে, বাট ক্লোজেস্ট অ্যান্সারটা তোমাকে দিতে হবে, তাহলে তুমি আসলে এ দিতা তখন। তাহলে পরিবর্তন আর পরিবর্তিত এই দুইটা কথার মধ্যে পার্থক্য আছে। হিমেল না, এই মডিউলে ফিজিক্সের 4টা চ্যাপ্টার পড়ানো হবে, তাপগতিবিদ্যা, আদর্শ গ্যাস, সরল সন্ধিত স্পন্দন, আর আরেকটা কোনটা বাকি রইলো? স্থিরতড়িৎ। ইমন বলছে এই অধ্যায় করলে রসায়নের ম্যাথ ভুল করব। কেন? কেন ভুল করবা? আর আরিফ বলতেছে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ার কথা না। স্থির আয়তনে তো বলেই দিছি যে আয়তনটা স্থির রেখে আমরা তাপমাত্রাটা বাড়াইতেছি, কমাচ্ছি, তাইলে সেই অনুযায়ী প্রেসার বাড়বে বা কমবে। খেয়াল করো একটু কথাগুলা। ঠিক আছে, তাহলে এখন ক্লিয়ার হয়েছে না? ওকে, ভেরি গুড। তাহলে এই যে যারা জানতে চাইছিলা যে ও পার্সেন্টেজ আর একশোর হিসাবটা আরেকবার বলতে বলছো, ও এটা তো সহজ জিনিস, একটু ফিরে যাই। এইটাকে এটা দিয়ে ভাগ দিলে যা আসে সেটাকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট লেখা যায়, কারণ পার্সেন্ট কথাটার মানে হচ্ছে 1/100। তাহলে 1/100 যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। এইটাকে এটা দিয়ে ভাগ করলে কত আসছিল? ওই যে 0.04 আসছিল, 0.047। তাহলে 100 দিয়ে গুণ করলে 4.7। গ্যাসের সূত্রাবলী এখানে হচ্ছে সামারাইজ করে দেওয়া আছে, বয়েল, চার্লস, চাপিও, এই তিনটা সামারাইজ করে দেওয়া আছে। এখন বয়েল চার্লস এর সমন্বয় সূত্র, সমন্বয় সূত্র কোনটা? আমরা হচ্ছে ওই যে P1V1/T1 = P2V2/T2 যেটা বলতেছি ওইটা হচ্ছে সমন্বয় সূত্র। বুঝতে পারছো? আর এরপরে আদর্শ গ্যাসের সমীকরণ আসবে। তাহলে আমি এখানে হচ্ছে তিনটাকে একত্র করি, P1V1/T1 = P2V2/T2, জাস্ট একত্র করলাম, আর কিছু না। আগে কি ছিল? পিভি ইকুয়ালস কনস্ট্যান্ট, আবার আলাদা করে কি P1/T1 কনস্ট্যান্ট, তাহলে দুইটাকে একত্র করলে কি হয়? P1V1/T1 = P2V2/T2। কিন্তু একটা কাহিনী আছে এখানে। কাহিনীটা হচ্ছে, বলতেছি দাঁড়াও, একটু পজ হবে ভাই।
এই বেশি বাকি নাই, অল্প একটু বাকি আছে, জাস্ট খুবই সামান্য একটু বাকি আছে, এটা বলে শেষ করে দিচ্ছি। আচ্ছা, আরিফ জিজ্ঞেস করছো কোন পদ্ধতিতে আয়তন স্থির রাখবো? পাত্রের মুখা টাইট করে আটকায় দিবা, শেষ, তাহলে আয়তন স্থির থাকবে। আর আমাদের ক্লাসের এখনো রেগুলার টাইমে আরো কয়েক মিনিট বাকি আছে, তো এরপরে আমি বেশি টাইম নিব না আসলে, খুব বেশি। তাহলে বয়েল চার্টস এর সামান্য সূত্র P1 ইকুয়ালস P2 ডান। আর আদর্শ গ্যাসের যে সমীকরণ, সেই আদর্শ গ্যাসের সমীকরণটা হচ্ছে এইটা। দেখো, ওই যে আগেরটাই যে P1 ইকুয়ালস P2 লিখছি, এই কথাটার মানে কি? মানে হচ্ছে পি ভি বাই টি ইকুয়ালস হচ্ছে ধ্রুবক, পিভি বাই টি ইকুয়ালস হচ্ছে ধ্রুবক। কিন্তু এরা সবাই এখন চলক। চার্লসের সূত্রে কি ছিল? চাপ স্থির, আয়তন আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক, তাহলে তখন পি কনস্ট্যান্ট। তারপরে বয়েলের সূত্রে কি ছিল? টি কনস্ট্যান্ট, বাকি দুইটা চলক। বাট এইখানে তিনটাই চলক, এই তিনটার এই যে দুইটার গুণফল আর একটার ভাগফল, এইটা হচ্ছে ধ্রুবক, এই হচ্ছে পার্থক্য। তাহলে এখানে সবগুলাই কিন্তু চলরাশি, তাহলে এইটা হচ্ছে ধ্রুবক। তাহলে এটা যে ধ্রুবক, তাহলে এখান থেকেই আসি, তাহলে পিভি বাই টি ইকুয়ালস ধ্রুবক। সেই ধ্রুবকটা কি জানো? সেই ধ্রুবকটাই হচ্ছে এন, আর এন হচ্ছে মোল সংখ্যা, আর এটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক বললে ভালো হয়, মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। তাহলে এটা হচ্ছে এন মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তো এই মোলার গ্যাস ধ্রুবকের একটা মান আছে,